লাগান ওইটা ওইখানে লাগান এক জায়গায়, আমি চার্জ দিব না পরে। সব জায়গা থেকে দিছেন? সোহেল ভাই, আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। দেখতেই পাচ্ছ হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ফ্রি কোর্স, যেটা তোমাদের জন্য বিজ্ঞান বিভাগের জন্য ক্লাস সংখ্যা আছে হচ্ছে কয়টা, 40টা। সো বিজ্ঞান বিভাগের 40টা ক্লাসের মধ্যে আজকে হচ্ছে 2 নাম্বার যে ক্লাস। আর আজকের ক্লাসটাতে হচ্ছে আমরা মূলত আলোচনা করব তোমাদের সাথে হচ্ছে জীববিজ্ঞান নিয়ে। জীববিজ্ঞান সেকেন্ড পেপারের একদম প্রথম যে চ্যাপ্টার, এইটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সো সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও লাইভে, ঠিক আছে? এটাই, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও লাইভে। আবারও সবার প্রথমে, ওকে, সবার প্রথমে হলে তো খুব ভালো। সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেয়। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যে ফ্রি কোর্সটা যেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে কিন্তু তার হচ্ছে যেটা প্রথম ক্লাস তোমরা পেয়ে গেছো অলরেডি ফিজিক্সের ওপর। আজকে কিন্তু হচ্ছে 2 নাম্বার যে ক্লাসটা, এই 2 নাম্বার ক্লাসটা অনুষ্ঠিত হবে তোমাদের হচ্ছে ইসের ওপর, জীববিজ্ঞানের ওপর। তো সবাই দ্রুত একটু যুক্ত হও, দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, তো অলরেডি অনেকে জয়েন করে ফেলছো। সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে ক্লাসটা আর কি শেয়ার করে দিবা, ঠিক আছে? তাকে আমি আমার নিজ দায়িত্বে হচ্ছে আজকের ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। শুধু আজকের ক্লাসের পিডিএফ না, যারা হচ্ছে প্রত্যেক দিন, চল ভাই ওইটাই এত ক্লিয়ার, এটা এত কম ক্লিয়ার কে? আচ্ছা ওকে, তো হচ্ছে সবাই একটু 1 ঘন্টা 10 মিনিট লেট। আচ্ছা কে, আচ্ছা একটু ইয়ে করে। তো আর লেট কেন হয়েছে তোমরা দেখছো, আমাদের একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট ছিল। তো সবাই আবার দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো ক্লাসটা যে শেয়ার দিবা এবং শেয়ার দিয়ে যে লিখবা যে শেয়ার ডান, ঠিক আছে? আমি দেখব, ঠিক আছে? পেজে যে সব দেখব যে কারা কারা শেয়ার দিছো ক্লাসটা। যারা যারা শেয়ার দিয়েছো তাদেরকে হচ্ছে কিন্তু আমি হচ্ছে নিজ দায়িত্বে পিডিএফটা পাঠিয়ে দিব, এটা কথা দিলাম, ঠিক আছে? তো সবাই, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই শেয়ার দিবে এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে জানাই দিবা, ঠিক আছে? যে এখানে যে এডুকেশনে ফ্রি লাইভ কোর্স হচ্ছে, সো ক্লাসে যাতে সবাই একটু উপস্থিত থাকে এইটা একটু সুনিশ্চিত করবা, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কথা। তো সবার জন্য একটু আরও ওয়েট করতেছি, যে সবাই একদম যুক্ত হয়ে গেলে আমরা কিন্তু হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। তোমরা গতদিন হচ্ছে ফিজিক্সের ক্লাস পেয়েছো, আজকে হচ্ছে জীববিজ্ঞানের উপর ক্লাসটা পাবা এবং এইটা এইচএসসি 23 এবং এইচএসসি 24 সবার জন্য, ঠিক আছে? আমি এমনভাবে পড়াবো যাতে হচ্ছে তোমার এইচএসসি 24 যারা, তারা এটাতে যাতে উপকৃত হতে পারো, ঠিক আছে? এইচএসসি 24 যাতে এটাই হচ্ছে উপকৃত হতে পারো, সেইভাবে কিন্তু আজকের পড়াটা পড়াবো, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কথা। তো আশা করি সবাই হচ্ছে যুক্ত হয়ে যাবা। ওকে, সবাই সবাই যুক্ত হয়ে গেছো না? সবাই ঠিকঠাক মতো একটু শুনতে পাচ্ছ কিনা বা সব কিছু ওকে আছে কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, সব কিছু ওকে আছে কিনা জানাও, তাহলে হচ্ছে আমি আসলে ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, আশা করি সবাই যুক্ত হয়ে যাচ্ছ, সবাই যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, খুবই সুন্দর। ওকে, তো আমরা আমিও কিন্তু ক্লাসটা শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, রুটিন পেলাম না, রুটিন দিয়ে দিব। ওই যে রুটিন দিয়ে দিব বললাম তো, যারা হচ্ছে শেয়ার করে দিচ্ছ ক্লাসটা এবং আমাকে জানাচ্ছ তাদেরকে আমি নিজ দায়িত্বে রুটিন দিয়ে দিব। ওকে, তো আমি শুরু করব। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি হচ্ছে কিসের ওপর? আজকের ক্লাসটা এখানে কেন ওপেন করছে? আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের কিসের ওপর হবে দেখো,
প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের উপর। আচ্ছা ওকে, একটু ওয়েট করো, ঠিক আছে? সবাই একটু ওয়েট করো, হ্যাঁ? আমি ড্রাইভটাতে না দিয়ে এটাই কেন দিল? একটু ওয়েট করো সবাই, হ্যাঁ? এই সোহেল ভাই, সোহেল ভাই, আপনি দিবেন নিচে তো ওপেন দিবেন। ওই যে আমি যদি ক্লাস করতে কি বলে 1 আর আমি তো ইসে ক্লাসরুম না কি বলে না, ওই সফটওয়্যার ক্লাস আমি ইসে দিছি। ক্লাসে 103 জন 7 জন 5 জন লোক থাকে, ক্লাস সব চলে জিনিসগুলো পছন্দ হয় না আমার। এখানে তো নাই ওইটা। আচ্ছা ওকে, জান আমি এবার দেখে নিচ্ছি। আচ্ছা ওকে, ঠিক আছে, একটু সবাই যুক্ত হয়ে যাও দ্রুত দ্রুত। ওকে, আমি ঠিক করে নিচ্ছি। তো কাজই করতেছে না সোহেল ভাই, ক্লিয়ার বল। ওকে সবাই, সবার কি অবস্থা বলো? কে কে শেয়ার করছো লাইভটা? কে কে শেয়ার করছো একটু জানাও। হ্যাঁ, আমি ক্লাসটা একটু রেডি করতেছি, সবাই একটু ওয়েট করো। হ্যাঁ, ক্লাসটা একটু রেডি করি তোমাদের জন্য, যাতে সুন্দর করে পড়ানো যায় সেইভাবে আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? ওকে সবাই একটু ওয়েট করো। টিচিং মোড। ওকে, তো দেখতে পাচ্ছ সবাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি প্রস্তুতি যে ফ্রি ক্লাসগুলো ছিল সেইটার হচ্ছে কিন্তু আজকে হচ্ছে কি দেখতেছো যে 2 নাম্বার যে ক্লাসটা আজকে অনুষ্ঠিত হবে। সো আমি আগেই বলে দিচ্ছি, যারা যারা ক্লাস শেয়ার করে দিবা তারা শেয়ার ডান লিখে দাও, আমি সবাইকে আমি পিডিএফ দিয়ে দিব এবং রুটিনটাও আমি আজকে জানিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো আর বেশি কথাবার্তা না বলে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়াবো, এবং আজকের যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টারটা পড়াবো, এই চ্যাপ্টারটা এর থেকে ভালো করে অন্য কোথাও পড়োনি, এটার গ্যারান্টি হচ্ছে আমি। সো ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আমি বেশিক্ষণ পড়াবো না, বেশিক্ষণ তোমার ধৈর্যের পরীক্ষা নিব না, 1 ঘন্টা পড়াবো, জাস্ট 1 ঘন্টা তুমি ক্লাসে থাকবা, এতটুকুই তোমার কাছে রিকোয়েস্ট। 1 ঘন্টা ক্লাসে থাকো, এবং এই ক্লাসের জাদুকরি কিছু ট্রিক্স আছে যেইগুলো দিয়ে সহজেই সকল বৈশিষ্ট্যগুলো মনে রাখা যায়, যেটা তোমার এইচএসসিতেও কিন্তু কাজে লাগবে। সেভাবে কিন্তু আমি সবকিছু বলে দিব। সো এইচএসসি 23 এবং এইচএসসি 24 প্রিপেয়ার, খাতা কলম নিয়ে বসে পড়ো, লেখার দরকার নেই, তুমি ক্লাসটা এমনি রেকর্ডেড পেয়ে যাবা। তুমি জাস্ট ফোকাস করো, তুমি বোঝো আজকের ক্লাসটা, বুঝো, ঠিক আছে? এতটুকুই হচ্ছে আমি কথা বলবো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা শেয়ার ডান দেখতে পাচ্ছি অনেকে লিখছে, ভাই আমরা আগে যারা আইসিইউ ব্যাচে পড়ি ভর্তি হয়েছি তারা কি লিখছে শীট পাবো? সবাই পাবা, সবাই পাবা, ঠিক আছে? ওকে, শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ক্লাসটা দেখে বুঝো, কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করবে, আমি সাথে সাথে কিন্তু অ্যান্সার দিয়ে দিব। চলো শুরু করি। ওকে, তো প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস যেটা, তো এখানে প্রাণী বিজ্ঞানের আমি একটা কোশ্চেন আগে করি যে দেখি কে পারে। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে, এই প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে টোটাল পর্ব কয়টা? কেউ কি পারবা? আজকে যে কোশ্চেনের অ্যান্সার পারবে আমি তাকে চকলেট দিব, ঠিক আছে? 4 ফিঙ্গার যে কিটক্যাট পাওয়া যায় না, কিটক্যাট বাড়িয়ে দিব, ঠিক আছে? দেখি যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে টোটাল কয়টা পর্ব থাকে। দেখি, এই জিনিসটা অনেকে ভুল করে। হ্যাঁ, এই জিনিসটা অনেকে ভুল করে। তো আমি সবার কাছে কোশ্চেন থাকবে যে এইটা একটু আমাকে জানাও যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে মোট কয়টা পর্ব থাকে। দেখি কে পারে। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে মোট কয়টা পর্ব থাকে? দেখি, কমেন্ট করো, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে মোট কয়টা পর্ব থাকে?
প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাসে মোট কয়টা পর্ব থাকে? ওকে, প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাসে কিন্তু মোট পর্ব থাকে 33টা। ওকে, আমি আর বেশি কথাবার্তা না বলে আমি ক্লাসটা শুরু করি, চলো স্টার্ট। আচ্ছা, তো দেখো প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাসে মোট পর্ব থাকে 33টা। এখানে প্রথমেই যে ভুলটা হয়, সবাই অ্যান্সার করা হচ্ছে কি 9টা, কিন্তু না, কখনো 9টা না, 9টা হচ্ছে মেজর পর্ব। বাট টোটাল পর্ব যদি কথা চিন্তা করো, টোটাল পর্ব থাকে কিন্তু 33টা, কিন্তু মেজর পর্ব কয়টা? মেজর পর্ব 9টা, বাকিগুলো হচ্ছে তাহলে কি? বাকিগুলো হচ্ছে মাইনর পর্ব। সো এইখানে যে মেজর যে 9টা পর্ব, এই মেজর 9টা পর্ব নিয়ে কিন্তু এই তোমার হচ্ছে ক্লাসটা মানে কি প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটার পড়াশোনা করানো হয় এখানে, ঠিক আছে? তো দেখো প্রথম কথা বলা আছে মোট পর্ব হচ্ছে 33টা, তার মধ্যে হচ্ছে দেখো মেজর ফাইলা বা মুখ্য পর্ব বা প্রধান পর্ব হচ্ছে কয়টা? 9টা। প্রধান পর্ব কয়টা ভাই? প্রধান পর্ব হচ্ছে 9টা। বাকিগুলো বাকি 24টা হচ্ছে কি তাহলে? বাকি 24টা হচ্ছে মাইনর পর্ব। ওকে ডান, ঠিক আছে, এতটুকু শিখছো। এখন যেসব কেন মেজর পর্বে ভাগ করতে পারি, কেন মাইনর পর্বে ভাগ করতে পারি, দেখো এখানে বলা আছে যেসব পর্বের প্রজাতির সংখ্যা 5000-এর বেশি, মানে একটা একটা প্রজাতি এবং তাদের প্রজাতির সংখ্যা যদি 5000-এর বেশি হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে মেজর পর্ব। এরকম মেজর পর্ব আছে কয়টা? 9টা, আর বাকিগুলো হচ্ছে কি মাইনর পর্ব, ঠিক আছে? ওকে ডান, আশা করি এই জিনিসটা নিয়ে আর কারোর কোনো কনফিউশন নাই, আর কারোর কোনো সমস্যা এটা দিয়ে নাই, তাই তো? ওকে, আচ্ছা ওকে, তারপরে চলো পরের পেজে যাই, যে কিংডম দিয়ে পড়াবো না। আচ্ছা, এখন আমি এই যে 9টা পর্ব মনে রাখার জন্য একটা যুগান্তকারী একটা ট্রিক্স দিব। এই 9টা পর্ব মনে রাখার একটা ট্রিক্স আছে, সেই জিনিসটা খেয়াল করো। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস পড়াবো এখানে, যে প্রাণী বৈচিত্র্য, ঠিক আছে? প্রাণী বৈচিত্র্য কাকে বলে, ঠিক আছে? প্রাণী বৈচিত্র্য কাকে বলে, এইটা আমাদের স্লাইডে আছে, কিন্তু তারপরও আমি কেন লেখাচ্ছি এইটার একটা যুক্তি আছে, সেটা আমি বলতেছি। দেখো প্রাণী বৈচিত্র্য কাকে বলে, কি জানো প্রাণী বৈচিত্র্য কাকে বলে? দেখো একটা পৃথিবী যদি চিন্তা করি, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর, এই তিনটা প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য দেখা যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্নতা, ঠিক আছে? তার মানে ধরো তুমি একটা পৃথিবী চিন্তা করলা, তাহলে এই একটা পৃথিবীর সমস্ত কি কি থাকতে পারে? দেখো এখানে জলচর হতে পারে, কি হতে পারে? জলচর, ঠিক আছে? আর কি হতে পারে? দেখো জলচর, স্থলচর, আর হচ্ছে কি বলো? আর হচ্ছে খেচর। তাহলে একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর এবং খেচর, ঠিক আছে? একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে তিনটা জিনিস কি কি বলো? একটা হচ্ছে জিনগত, কি একটা? জিনগত। একটা হচ্ছে জিনগত, একটা হচ্ছে প্রজাতিগত, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে ভাই বাস্তু সংস্থানগত, ঠিক আছে? তার মানে এই যে ভিন্নতা দেখা যায়, ঠিক আছে, একটা পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর, খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত যে বৈচিত্র্য দেখা যায়, সেটাকেই কিন্তু বলি আমরা প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্নতা। তাহলে এখান থেকে একবার কোশ্চেন আসছিল যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, ঠিক আছে? তুমি অলরেডি জানো প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ কোনগুলা, কিভাবে জানো সেটা যদি আমি তোমাকে একটু বলি। দেখো আমি বলছি সংজ্ঞার মধ্যে বলছি যে জিনগত, তারপর হচ্ছে কি প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বৈচিত্র্য দেখা যায়, তাদেরকে বলা হয় প্রাণী বৈচিত্র্য। এখন এই প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, এই প্রাণী বৈচিত্র্য হচ্ছে ভাই 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার, ঠিক আছে? এটা কিভাবে মনে রাখি? দেখো এটা এইভাবে মনে রাখি, খেয়াল করো, জিনের প্রজাতি বাস্তব দিয়ে মনে রাখি। কি দিয়ে মনে রাখি? আচ্ছা আরেকটা পেজ নেব আমি, ঠিক আছে? ওকে, আরেকটা পেজ নেই, দেখো যে আরেকটা পেজ নেই, এটাকে মনে রাখি কি দিয়ে? জিনের প্রজাতি বাস্তব, মানে প্রাণী বৈচিত্র্যের যে প্রকারভেদ 3টা, এই 3টা প্রকারভেদকে এইভাবে মনে রাখি, কিভাবে? জিনের প্রজাতি বাস্তব। কেন জিনের প্রজাতি বাস্তব এটা দিয়ে মনে রাখি? কারণ জিন দিয়ে বোঝায় জিনগত, প্রজাতি দিয়ে প্রজাতিগত, বাস্তব দিয়ে বাস্তু সংস্থানগত। এখন তুমি একটা চিন্তা করো, পৃথিবীতে ভূত বলতে কি কিছু আছে? ভূত বলতে কিন্তু কিছু নাই। আছে? বলো, তুমি কি কখনো ভূত দেখছো? হ্যাঁ বলো, কমেন্ট করে জানাও দেখি ভূত দেখছো কিনা, দেখি কোন বান্দা আছে যে ভূত দেখছে, ঠিক আছে? এমন কেউ আছে যে ভূত দেখছে? হ্যাঁ, ভূত দেখছে এমন কেউ আছো যে ভূত দেখছো? আচ্ছা, তাহলে ভূত বলতে কিন্তু কিছু নাই, ঠিক আছে? ভূত বলতে কিছু নাই, কিন্তু জিন আছে। আমাদের কোরআনেও তো বলা আছে যে জিনের প্রজাতি বাস্তব, অর্থাৎ জিনের অবশ্যই প্রজাতি আছে। অর্থাৎ এইটা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি, দেখো জিনগত বৈচিত্র্য, জিনগত, একটা হচ্ছে প্রজাতিগত, আরেকটা হচ্ছে কি বলো? আরেকটা হচ্ছে বাস্তু সংস্থানগত, বা যেটাকে বলতে পারি বাস্তুতান্ত্রিক, বাস্তু সংস্থানগত বা কি বলি? বাস্তু সংস্থানগত, বা বলতে পারি হচ্ছে বাস্তুতান্ত্রিক। তার মানে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ 9 কোনটা, এরকম দিয়ে যে কোশ্চেনটা দেয়, সেখানে একটা অপশন যেটা বলে দিবে সেটা আমি বলে দিচ্ছি, যে বলে যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়।
তো সেখানে অপশন থাকে জিনগত, প্রজাতিগত, বাস্তু সংস্থানগত, আরেকটা অপশন যেটা দিয়ে দেয় সেটা আমি এখানে লিখে দেই, দেখো শ্রেণীগত। ঠিক আছে, শ্রেণীগত বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে অবশ্যই শ্রেণীগত বৈচিত্র্য যেটা আসবে সেইটা হচ্ছে তার প্রকারভেদের মধ্যে পড়ে না। ঠিক আছে, সেটা তার প্রকারভেদের মধ্যে পড়ে না। এখন এই যে জিনগত বৈচিত্র্য, এই জিনগত বৈচিত্র্যটা হবে একই প্রজাতির মধ্যে। কিসের মধ্যে হবে জিনগত বৈচিত্র্য? একই প্রজাতির মধ্যে। একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটা অবশ্যই জিনগত বৈচিত্র্য। এই শোনো, আমি জিনের নিয়ে তুলনা করবো, তো একটা কুকুরের সাথে একটা মানুষ, একটা বিড়ালের সাথে একটা কুকুর, এর সাথে তুলনা করে ওর জিন আর এর জিন কি একই হবে? একই হবে না তো। এই জিন আবার ওই জিন মিলায়ও না কিন্তু। ঠিক আছে, তাহলে যখন জিনগত বৈচিত্র্যটা হবে, এখানের কি পয়েন্ট হচ্ছে একই প্রজাতির মধ্যে, একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। দেখো আমি শর্ট ট্রিক্সে বলবো, এটা দিয়েই তুমি সংজ্ঞা দিতে পারবা। ঠিক আছে, মানে এইচএসসির জন্য কাজ লাগবে, এটাই বলতেছি কিন্তু। ঠিক আছে, তার মানে একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য, একই প্রজাতির মধ্যে যদি হয় তাহলে সেটাই হবে কি বলো? একই প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাই হবে কি বলো? সেটা হবে জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, আচ্ছা ওকে, তারপরে চলো দেখো আর প্রজাতিগত বৈচিত্র্যটা কেমন হবে ভাই? প্রজাতি তার মানে কি? প্রজাতি, বিভিন্ন প্রজাতি, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটা হবে প্রজাতিগত বৈচিত্র্য। ঠিক আছে, আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি, বুঝতেছো ব্যাপারটা? হ্যাঁ, বেসিক পড়াচ্ছি। তাহলে ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য, ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে বিদ্যমান যে বৈচিত্র্য সেটাকেই বলবো হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আর বাস্তু সংস্থানগত বৈচিত্র্য যেটা, সেটা হবে কিসের উপর ভিত্তি করে? এটা হবে একক বায়ম বা বাসস্থানের উপর ভিত্তি করে। একক বায়ম বা বাসস্থানের উপর ভিত্তি করে যে বৈচিত্র্য থাকে সেটাকেই আমরা বলতে পারি হচ্ছে কি জানো? সেটাকে বলতে পারি বাস্তু সংস্থানগত বলে। এখন কোশ্চেন হচ্ছে ভাই বায়ম কি? বায়ম হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা যেখানে টেম্পারেচার সেম থাকবে, মানে তাপমাত্রা সেম থাকবে, একটা বৃষ্টিপাত সেম থাকবে, সবকিছু একই রকম একটা পরিবেশ থাকবে। ঠিক আছে, যেমন এদের যদি আমি উদাহরণটা বলি, দেখো মরুভূমিতে একরকম সেম টেম্পারেচার, সেম একটা কন্ডিশন। হ্যাঁ, জলাভূমি যদি বলি সেখানে সেম কন্ডিশন, তৃণভূমি। সো এদের এক্সাম্পলটা আমি এখানে বলে দেই, দেখো যেমন হ্যাঁ বলতে পারে যে মরুভূমি এটা আসলে কি বৈচিত্র্য প্রদর্শন করে। ঠিক আছে, কিভাবে জিনিসগুলো আনতেছি, নট যে আমি জাস্ট অবজেক্টিভ পড়ে আসছি, আমি তোমাকে থিওরি পড়াচ্ছি। ঠিক আছে, এবং এইটাই দরকার, মরুভূমি, জলাভূমি, হ্যাঁ জলাভূমি এবং হচ্ছে তৃণভূমি। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে এই যে মরুভূমি এটা কি বৈচিত্র্য প্রকাশ করে, হ্যাঁ কি বৈচিত্র্য প্রকাশ করে, অ্যানসার দাও। মরুভূমি কি বাস্তু সংস্থানগত, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি জানো? এটাকে বলতে পারি বাস্তুতান্ত্রিক। বাস্তুতান্ত্রিক। ঠিক আছে, ওকে ডান। এখন দেখো যে জিনগত যে বৈচিত্র্য আমরা দেখতেছিলাম, জিনগত বৈচিত্র্য একই প্রজাতির মধ্যে বিদ্যমান যেই বৈচিত্র্য সেটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। যেহেতু একই প্রজাতির মধ্যে হয় এজন্য এটাকে আমরা বলতে পারি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। যদি বলে কোশ্চেন করে, কত কোশ্চেন করা যায় তুমি খেয়াল করো, শুধু খেয়াল করো। জাস্ট আমি এই অবজেক্টিভ পড়াইলাম, এটা দেখালাম শেষ না, একদম বইয়ের ভেতর থেকে যেমনে কোশ্চেন আসে সেই রকম দেখাই দিব। ঠিক আছে, দেখো তাহলে এটাকে আমরা বলতে পারি যেহেতু একই প্রজাতির মধ্যে হয়, তাহলে বলতো এটাকে আমরা কি বলতে পারি না? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্ত মানে নিজেদের মধ্যে, তাহলে এটাকে কি বলতে পারি? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। হ্যাঁ, অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, তাই না? এটাকে বলতে পারি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তাহলে যদি কোশ্চেন করে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য নিচের কোনটি, উত্তরটা লিখে ফেলো, মনে থাকবে। ঠিক আছে, অন্তঃপ্রজাতিক নিজেদের মধ্যে। আমরা দেখি না ওই অন্তনগর ট্রেন, আন্তনগর ট্রেন, মানে এক জেলা থেকে আরেক জেলায় যদি যায় তাহলে কি বলি? আন্ত। ধরো তুমি একই কলেজে পড়ো বা একই স্কুলে পড়ো, ঠিক আছে, পড়ছে কলেজেই বললাম, একই কলেজে পড়ো, একই কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খেলা হইলো, তাহলে হলো এটা অন্ত, ধরো ফুটবল টুর্নামেন্ট। এখন যদি তোমার কলেজের সাথে আদার আরেকটা কলেজের সাথে হয় তাহলে সেটা হবে কি? আন্ত। ঠিক আছে, এখন তাহলে এটাকে যদি অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য ভাই বলতে পারি, তাহলে দেখো ভাই এইটাকে আমরা বলতে পারি আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এটাকে কি বলতে পারি বলো? আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আন্তের পার্থক্যটা বুঝিও। ঠিক আছে, এটাকে কি বলতে পারি বলো? আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, এখন দেখো এই যে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, নিজেদের মধ্যে জিনের পার্থক্যের কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় ভাই, সেটাকেই বলা হয় কি? এই যে তোমার হচ্ছে জিনগত বৈচিত্র্য। এই জিনগত বৈচিত্র্যের একটা এক্সাম্পল যদি তোমাকে বলা হয় তাহলে কি, দেখো আমি একটা এক্সাম্পল তোমাদেরকে আমি লিখে দেই। যেমন হচ্ছে কি, দেখো যেমন হচ্ছে আফ্রিকান কৃষ্ণাঙ্গ। হ্যাঁ, আফ্রিকান কৃষ্ণাঙ্গ, হ্যাঁ আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ।
এই যে আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও দিলাম হচ্ছে কি অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ, ঠিক আছে, অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ। এই এদের মধ্যে যে এদের গায়ের রং, চোখের রং, চোখের কালার, এদের উচ্চতা, মোটা খাটো না খর্বিত নাকি কুঞ্চিত, এই সকল কিছুই জিনের ওপর নির্ভর করে। হ্যাঁ, ও ট্যারা হবে নাকি ব্যাকা হবে নাকি সোজা হবে, ও চুল লম্বা হবে নাকি খাটো হবে, ও খাটো হবে নাকি ও মোটা হবে, ও সরু হবে, ও কুঞ্চিত হবে, ও খর্বিত হবে, ওর গায়ের রং কি হবে, সব কিছু কিসের ওপর নির্ভর করে বলো? সব কিছু কিন্তু এই জিনের ওপর নির্ভর করে, ঠিক আছে। তাহলে একটা মানুষের সব কিছু নির্ভর করতেছে কিসের ওপর? জিনের ওপর। আচ্ছা, একটু বলবেন যে ক্লাসটা কি ইউটিউবেও হচ্ছে? হ্যাঁ, ইউটিউবেও হচ্ছে, ক্লাসে ইউটিউবেও হচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, ওকে। দেখো, এখন এই আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যের আরো কিছু কথা বলবো। এখানে যেহেতু দেখতে যদি কষ্ট হয়, উপরে একটু লিখি। দেখো, এই আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যকে বলা হয়, হ্যাঁ, কি বলা হয় জানো? এটাকে বলা হয় জৈব বৈচিত্র্যের হট স্পট। বৈচিত্র্যের হট স্পট। তাহলে যদি কোশ্চেন করে জৈব বৈচিত্র্যের হট স্পট কোনটি, তাহলে প্রজাতিগত বৈচিত্র্যটাকে বলা হয় জৈব বৈচিত্র্য হট স্পট। আমি একটা মেডিকেলের কোশ্চেন বলি, একটা ভার্সিটির কোশ্চেনও বলি। শোনো, একবার কোশ্চেন দিছে যে জীব বৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটা। এখন যদি তুমি এই ভেতরে না পড়াশোনা করো, তাহলে কিভাবে বলবো যে মৌলিক ধাপ? অপশানে আছে কি জিনগত, প্রজাতিগত, তারপরে হচ্ছে কি তোমার এই বাস্তু সংস্থানগত, আরেকটা আছে হচ্ছে কি তোমার শ্রেণীগত। এখন তুমি শ্রেণীগত তো আসেই না ধরার মধ্যে, তাহলে জীববৈচিত্র্যের মৌলিক ধাপ, আরো একটা কথা খুব খুব ইম্পর্টেন্ট ভাই, হ্যাঁ, জীববৈচিত্র্যের মৌলিক ধাপ, হ্যাঁ, তাহলে এই প্রজাতিগত বৈচিত্র্যকে বলা হয় কি জানো? জৈব বৈচিত্র্যের মৌলিক ধাপ, ঠিক আছে। তাহলে জৈব বৈচিত্র্যের মৌলিক ধাপ কোনটা? অবশ্যই প্রজাতিগত বৈচিত্র্য। ওকে, ডান। তাহলে এই জিনিসটা আমি বায়োলজির প্রথম 2 পৃষ্ঠা তোমাদেরকে পড়িয়ে ফেলেছি, অলরেডি পড়িয়ে ফেলেছি। সারাদিন নম করে রিডিং পড়বা, ওই কাজ হবে না, পড়বা মাথা থেকে ঝেড়ে যাবে। বাট ট্রিক্স সিস্টেম করে তোমাকে একটু সুন্দর সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে, তবেই না হচ্ছে তুমি কি করতে পারবা, মনে রাখতে পারবা। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারতেছো তাই না? দেখি তোমাদের কি অবস্থা। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, চলো সামনের দিকে যাই। আচ্ছা, এখানে আমি একটা জিনিস পড়াবো, ঠিক আছে। সেটা হচ্ছে কি জানো? যে আমরা বলছি হচ্ছে টোটাল পর্ব কয়টা ভাই? টোটাল পর্ব হচ্ছে কয়টা? লিখতে থাকো তোমরা, হ্যাঁ। টোটাল পর্ব হচ্ছে কয়টা? 33টা। তার মধ্যে মেজর পর্ব হচ্ছে 9টা। এখন এই মেজর 9টা পর্ব মনে রাখতে হয়, বুঝছো, এবং এদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হয়। এটা হচ্ছে মেইন কাজ। এখন মেজর 9টা পর্ব মনে রাখার একটা ছন্দ আছে রে, ছন্দটা শিখাই আগে, আসো, ঠিক আছে। মেজর 9টা পর্ব মনে রাখার একটা ছন্দ শিখাই আগে, চলো। কোথায় দেখাবো? আচ্ছা, এখানে এই যে পর্বগুলো আছে, ঠিক আছে, এই পর্বগুলো হচ্ছে কে কেমন বৈশিষ্ট্য প্রদর্শন করে সবগুলো এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমি মনে করি এই জিনিসটা আমি তোমাকে, এইটার নোট আমি তোমাদেরকে প্রোভাইড করব, পাশাপাশি আমি তোমাদেরকে এখন একটু লিখে দেবো এটা, ঠিক আছে, লিখে দিব। চলো লিখে দেই। তাহলে দেখো আমি কি লিখি একটু খেয়াল করো। পর্ব নাম, পর্ব, ঠিক আছে। হ্যাঁ, তো পর্বগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি জানো? আমি ট্রিক্সটা আগে লিখি, তারপরে তোমাদেরকে শেখাবো। পড়ো নি পালাওনি, একটা ছক করব, এই ছকে সকল বৈশিষ্ট্য টেনে নিয়ে আসবো। পড়নি পালাওনি, মলা এনে আর একাই করো, ঠিক আছে, একাই করো, ঠিক আছে। সো এখানে একটু কাউন্ট করে দেখো, আমরা কিন্তু 9টা পর্ব লিখে ফেলেছি। পড়নি পালাওনি মলা এনে একাই করো, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন ব্যাপার হচ্ছে ওর থেকে বেশি গেলে আর দেখতে পারবেন না। তাহলে কি লিখছি? পড়নি পালাওনি মলা এনে আর একাই করো। এই জিনিসটাকে আমি ব্যাখ্যা করি। তোমাদের সারা জীবন এমন কোনো না কোনো টিচার ছিল না যে আসলে খুব মানে আনরোমান্টিক, সোজা কথা কি আনরোমান্টিক, মানে হচ্ছে সে তার কাজই সারাদিন পড়ানো, সে সারাদিন পড়াবে, পড়া ধরবে, আর পড়া না হলে সবার সামনে অপমান করবে, মারবে, তারপরে হচ্ছে সবার সামনে এনে কান মলা দিবে, ধরো একটা কম্বাইন্ড ব্যাচ। সেখানে তোমার মনে করো যে কি ছেলেও আছে মেয়েও আছে, তাও মনে করো সেখানে তোমার গার্লফ্রেন্ডও আছে। এখন একটা ছেলেকে যদি সামনে ডেকে নিয়ে
তার গার্লফ্রেন্ডের সামনে কান মলা দিয়ে দেয়, কেমন লাগবে? এটা লজ্জাকর ব্যাপার। তেমনভাবে যদি মেয়েকে দিয়ে দেয় টিচার, কষ্টকর ব্যাপার না? সো এইটা হচ্ছে কিন্তু ব্যাপার কষ্টকর, ঠিক আছে? এখন দেখো এই জিনিসটা কিভাবে মনে রাখবো। ধরো তোমাদের কলেজের এমন একজন টিচার আছে বা স্কুল জীবনে এমন টিচার ছিল যে তোমাকে একটা পড়া দিছে, সেই পড়াটা তুমি পড়ো নাই, আবার তুমি পালাও নাই। সো একটা জিনিস খেয়াল করো, তুমি পড়োনি, তোমার যে পড়াটা দিছে সেই পড়াটা তুমি পড়ে যাও নাই ক্লাসে, আবার তুমি ক্লাস পালায়ে চলেও যাও নাই। সো পড়ো নাই আবার পালাও নাই, তাহলে কি করতে হবে দেখো, তুমি পড়ো নাই, তুমি পালায় যাইতা, তুমি কমন রুমে যে বসে থাকতা বা ছেলেরা ওয়াশরুমে যে বসে থাকতা, এখানে কনভেনশনে বিভিন্ন জায়গায় খাইতো, সেটা কোনো ব্যাপার ছিল না। বাট তুমি পড়ো নাই আবার পালাও নাই, তাহলে কি করতে হবে, ওই যে স্যার বা ম্যাডাম সামনে যে কি দেবে, কান মলা দিবে। সো মলা এনে, পালাও নাই, তাহলে কি করতে হবে দেখো, পালাও নি, তারপরে কি করতে হবে, মলা এনে কাজ শেষ না কিন্তু ভাই, মলা এনে তারপরে আবার ওই জিনিসটা একাই করবা। ওই ধরো তোমাকে যে হ্যান্ডরাইটিং দিছে বা যেই পড়াটা দিছে সেটা তোমার থেকে আদায় করে তারপরে তোমাদের ছুটি দিবে। সো জিনিসটা একটু আমার সাথে সাথে একটু নিজেরা বলো, পড়নি, পালাওনি, মলা এনে আর একাই করো, পড়নি, পালাওনি, মলা এনে আর একাই করো। এইটা যদি জানো তাহলে তুমি 9টা পর্ব সিরিয়ালি বলতে পারবা। তোমাকে ধরো সাপোজ বললো এই 5ম পর্ব কোনটা বলো, তুমি বলবা আরে 5ম পর্ব, কোনো ব্যাপার আছে? এভাবে কাউন্ট করবা, দেখো পড়নি, পালাওনি, মলা, তার মানে কি, মলাস্কা, ঠিক আছে? ওকে চলো, সো পর্বগুলো হচ্ছে একটু লিখে ফেলি। হোয়াইট পেন দিয়ে লিখলে ভালো হয়। আচ্ছা ওকে, হোয়াইট পেন দিয়ে লিখতেছি। ওকে ওকে, তোমরা সাজেস্ট করবে এরকম কোনটা দিয়ে লিখবো। ওকে দেখো, তাহলে পর দিয়ে বোঝাচ্ছি হচ্ছে কি, দেখো পরিফেরা, পর দিয়ে কি বোঝাচ্ছি, পরিফেরা, ঠিক আছে? পর দিয়ে হচ্ছে পরিফেরা। নি দিয়ে কি দেখো ভাইয়া, নি দিয়ে হচ্ছে নিডারিয়া, নি দিয়ে হচ্ছে কি, নিডারিয়া, ঠিক আছে? ওকে, তারপর পালাও দিয়ে হচ্ছে কি জানো, পালাও দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথেস, ঠিক আছে? হেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। আচ্ছা, তারপর হচ্ছে এই যে নি দিয়ে হচ্ছে কি জানো, নি দিয়ে হচ্ছে নেমাটোডা, হ্যাঁ নেমাটোডা, ঠিক আছে? ওকে, মলা দিয়ে হচ্ছে মলাস্কা। আচ্ছা ওকে, এনে দিয়ে হচ্ছে কি জানো, এনে দিয়ে হচ্ছে অ্যানিলিডা। তারপর হচ্ছে আর দিয়ে হচ্ছে কি জানো, আর্থোপোডা, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে একাই দিয়ে একাইনো ডারমাটা, ঠিক আছে? আর কর দিয়ে কি জানো, কর দিয়ে হচ্ছে করডাটা। ওকে, ঠিক আছে? তাহলে এই কিন্তু 9টা পর্ব জেনে ফেললাম, পড়নি, পালাওনি, মলায়নে আর একাই করো, এইটা দিয়ে জেনে ফেললাম, ঠিক আছে? তোমাকে যেই পর্ব বলুক তুমি হাতে জাস্ট কাউন্ট করবা, ঠিক আছে? ধরো বললো 3 নাম্বার পর্ব কোনটা, কাউন্ট করো, পড়নি, পালাও, পালাও তার মানে প্লাটিহেলমিনথিস, তাই না? এরকম এইভাবে কিন্তু মনে থাকবে। এখন আরো একটা কনফিউশনে এখানে তোমরা যাও, সেটাও আমি একটু ক্লিয়ার করব। দেখো যে বলো যে ভাই, আরো একটা কনফিউশন এখানে তোমাদের যে ক্রিয়েট হয় সেটা আমি বলি, যে অনেকে বলে ভাই এইটা একটা নি আছে, এটা একটা নি আছে, এখন কোন নি দিয়ে নিডারিয়া এবং কোন নি দিয়ে নেমাটোডা, ঠিক আছে? তুমি যদি অ্যালফাবেটিক্যালি চিন্তা করো ভাই, তাহলে এই জিনিসটাও তোমার সমাধান হয়ে যাবে। কিভাবে, তুমি একটু দেখো, আমার কথা শুনো। দেখো এই নিডারিয়ার বানানটা কেমন হয় জানো, CNIDARIA, নিডারিয়া, ঠিক আছে? ওকে, অপরদিকে এই নেমাটোডার বানান হয় এরকম, NEMATODA, ঠিক আছে? নেমাটোডা। অর্থাৎ দেখো অ্যালফাবেটিক্যালি যদি চিন্তা করো রে ভাই, সি আগে নাকি এন আগে, ABCDEFGHIJKLMN, তাহলে কাউন্ট করলে কি সি আগে, তার মানে প্রথম নি দিয়ে অবশ্যই নিডারিয়া, পরের নি দিয়ে নেমাটোডা, এটাও পারবা। ওকে ডান, ঠিক আছে? ওকে আচ্ছা ওকে, এখন দেখো যে পর্ব শিখলা, এখন এদের অপর নামটা আমি প্রথমে শেখাবো না, ঠিক আছে? অপর নামটা একটু পরে পড়াতে শিখাবো। আমি সবসময় আগে অপর নামটা শিখাই, বাট এখন শিখাবো না এটা। আচ্ছা, তারপরে আমি এখন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কে কয় স্তরী প্রাণী, কার স্তর কত, ঠিক আছে? কে কয় স্তর প্রাণী, ঠিক আছে? কার স্তর কত সেটা একটু খেয়াল করবো। দেখো আমরা জানি একটা শুক্রাণু প্লাস একটা ডিম্বাণু, ঠিক আছে? পিতা থেকে আসে শুক্রাণু, একটু ভালো করে খেয়াল করো, ক্লাসটা লক্ষ্য করো, কাজে দিবে ইনশাল্লাহ। আমাকে বিশ্বাস করে ক্লাসটা করো, জীবনে উপকৃত হবে ইনশাল্লাহ। আমি এতটুকু সিউরিটি তোমাকে দিচ্ছি, আমি তোমার টাইম নষ্ট করবো না এসএসসির আগে, কথা দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করো, একটা শুক্রাণু প্লাস একটা ডিম্বাণু, দুইটা মিলিত হয়ে কি হয়, জাইগোট হয়, ঠিক আছে? জাইগোট থেকে কি হয়, মরুলা থেকে ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা। তার মানে এই জিনিসটাকে আমরা যদি বলি যে জাইগোট হয়, তাই না? শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে কি হয় বলো, জাইগোট থেকে হচ্ছে কি হয় বলো, মরুলা, ঠিক আছে? মরুলা থেকে কি হয় বলো, ব্লাস্টুলা, মরুলা থেকে কি হয়, ব্লাস্টুলা,
ব্লাস্টুলা, ঠিক আছে। ব্লাস্টুলা থেকে কি হয় ভাই, ব্লাস্টুলা থেকে হয় গ্যাস্ট্রুলা, ঠিক আছে, গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা, ঠিক আছে, গ্যাস্ট্রুলা, ঠিক আছে। তার মানে এইভাবে মনে রাখা যায়। দেখো জাম্বু, জাম্বু গাছে, এটা দিয়ে মনে রাখা যায় না, বলো জাম্বু গাছে, ঠিক আছে। দেখো জাম্বু গাছে, ঠিক আছে। শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট, প্রথমে জাইগোট থেকে হইলো মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা, ঠিক আছে। তাহলে জাম্বু গাছে, জাম্বু গাছে উঠে গেছে, ঠিক আছে। এখন এই যখন একটা ভ্রূণ গ্যাস্ট্রুলা পর্যায়ে যায়, এখানে এসে তার স্তর সৃষ্টি হয় এবং সর্বোচ্চ স্তর হইতে পারে কয়টা জানো, 3টা হইতে পারে সর্বোচ্চ স্তর, ঠিক আছে। তাহলে একটা প্রাণী সর্বোচ্চ ত্রিস্তরী পর্যন্ত হতে পারে। তাহলে একস্তরী, দ্বিস্তরী এবং ত্রিস্তরী। এখন মনে রাখবো কে একস্তরী, কে দ্বিস্তরী এবং কে ত্রিস্তরী। যারা একস্তরী হয়, যারা একস্তরী হয়, বুঝছো, যারা একস্তরী হয় তাদের শুধু থাকে হচ্ছে একটোডাম। যারা একস্তরী থাকে তাদের কি হয়, কি থাকে, তাদের থাকে শুধুমাত্র একটোডাম, ঠিক আছে। কি থাকে বলো, একটোডাম, একটোডাম। আর যাদের দ্বিস্তরী হয়, যারা দ্বিস্তরী হয়, দ্বিস্তরী হয় তারা একটোডাম এবং এন্ডোডাম থাকে। আমি বেশি বেশি লিখতে গেলে সময় নষ্ট হবে, না লিখি। তাহলে দ্বিস্তরী যারা, তাদের কি থাকবে, একটোডাম এবং এন্ডোডাম, সব স্লাইডে পাবা একটোডাম এবং এন্ডোডাম। ত্রিস্তরী হলে কি থাকবে, একটোডাম, এন্ডোডাম এবং পাশাপাশি মেসোডাম, 3টা জিনিস থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে একস্তরী তার মানে শুধুমাত্র একটোডাম থাকে। হ্যাঁ, বাইরের স্তর, একটো বলতে কিন্তু বোঝায় বাইরে, একটো বলতে বোঝায় কি, বাইরে। আর ডার্মা বলতে বোঝায় হচ্ছে ত্বক, বাইরে। আর দ্বিস্তরীতে কারা থাকবে, একটোডার্মও থাকবে, একটোও থাকবে, আবার পাশাপাশি কি থাকবে, এন্ডোডার্মও থাকবে, এন্ডোডার্মও থাকবে, ঠিক আছে। আর যারা ত্রিস্তরী তারা কি হবে, একটোডাম, এন্ডোডাম এবং হচ্ছে কি থাকবে বলো, এই একটোডাম, একটো, এন্ডো এবং কি মেসো, মেসোডাম, ঠিক আছে, মেসোডাম, মেসোডাম, এই সবগুলোই হচ্ছে কিন্তু ওই যে ত্রিস্তরীর ক্ষেত্রে থাকবে, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে প্রথম পরিফেরা, এইটার বলা আসলে কোনো স্তর নেই, এইটাকে বলা হয় নিডারিয়া, বলা হয় দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণী। কয়স্তরী প্রাণী, দ্বিস্তরী। তারপরে প্লাটিহেলমিনথিস হচ্ছে ত্রিস্তরী। এখন এই প্লাটিহেলমিনথিসের পর থেকে বাকি যত সকল পর্ব আছে সবাই হচ্ছে ত্রিস্তরী পর্ব। সবাই কেমন, সবাই ত্রিস্তরী পর্ব। কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসে ভাই, কোশ্চেনটা হচ্ছে কেমন, যে বলে প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা। তাহলে অবশ্যই প্রথম ত্রিস্তরী প্রাণী কোনটা, দেখো এই যে প্লাটিহেলমিনথিস। তাহলে আমরা স্তর শিখে ফেললাম, ঠিক আছে, স্তর শিখে ফেললাম। এখন শিখবো হচ্ছে সংগঠন মাত্রা। কি শিখবো বলো, সংগঠন মাত্রা, সংগঠন, সংগঠন মাত্রা। কি শিখবো বলো, সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা মানে হচ্ছে গঠন মাত্রা। সংগঠন মানে কি, সংগঠন মাত্রা মানে হচ্ছে গঠন মাত্রা। মানে এই যে পর্বটা যেটা হয়, এইটা কি দিয়ে গঠিত, কি কি দিয়ে গঠিত। আমরা যে মানুষ, আমরা মানুষ কি দিয়ে গঠিত একটু বলো তো, মানুষ কি দিয়ে গঠিত একটু বলো, ঠিক আছে। একটা মানুষ কি দ্বারা গঠিত হয়, ঠিক আছে, একটা মানুষ কি দ্বারা গঠিত হয়, মানুষ কি দ্বারা গঠিত একটু বলো। আমরা বলি না জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কি ভাই, জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। আমি যদি এই জিনিসটা জানি, কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয় তোমরাই বলবা, হ্যাঁ, আমি কিছু বলতাম না, এখানে তোমরাই বলো। হ্যাঁ, দেখো যে আমি অন্য কালার নেই একটু, কোনটা নেব, কোনটা, এটা নেই, হলুদ নেই। আচ্ছা দেখো, কোষ, অনেকগুলো কোষ, প্রথমে হচ্ছে কোষ, অনেকগুলো কোষ মিলে কি হয় একটু বলো, অনেকগুলো কোষ মিলে কি হয়, টিস্যু, টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে কি হয়, অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলে কি হয়, তন্ত্র। সো এই জিনিসটা যদি তুমি জানো যে অনেকগুলো কোষ, কোষ মিলে কি হয়, টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে কি হয়, অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র, এই ব্যাপারটা যদি জানো, এবং আমি আমার যতদূর মনে পড়ে, পড়ার সাথে সাথে কি ইমোজি ফ্রি, কিসের ইমোজি, আচ্ছা, এবং আমার যতদূর মনে পড়ে যে এই জিনিসটা জানো না এমন কেউ নাই। এখন এইটা জানলে তুমি প্রত্যেকটা পারবে, পরিবেরা কোষীয় মাত্রার প্রাণী, নিডারিয়া কোষ টিস্যু মাত্রার প্রাণী, প্লাটিহেলমিনথিস টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী, এই সকলগুলো না পড়ার থেকে একটা জায়গায় সবকিছু চলে আসবে। কিভাবে, দেখো এই যে প্রথমে আমরা জানি কোষ, তার মানে এই যে প্রথম যে পরিফেরা যেটা আছে এটা হবে কোষীয় মাত্রার প্রাণী। কি মাত্রার প্রাণী, শুধুমাত্র কোষীয়। তাহলে যদি বলা হয় পরিফেরা কোন মাত্রার প্রাণী, কোষীয় মাত্রার প্রাণী। এখন দেখো এখানে আছে কি 2 নম্বরের টিস্যু আছে, এন্ড টিস্যুর আগে কি আছে রে ভাই, টিস্যুর আগে কি আছে দেখো না, টিস্যুর আগে কোষ আছে, তার মানে কোষটাকে কান ধরে সামনে টেনে নিয়ে আসবো রে, ঠিক আছে। তার মানে 2 নম্বরের নিডারিয়া কি হবে বলো রে, নিডারিয়া হবে কোষ টিস্যু মাত্রার প্রাণী। কি হবে বলো রে, কোষ টিস্যু মাত্রার প্রাণী। তাহলে নিডারিয়া কি হবে দেখো, কোষ টিস্যু মাত্রার প্রাণী। এখন দেখো এই যে প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস অঙ্গ আছে, অঙ্গের আগে কি আছে রে, টিস্যু আছে, তার মানে এটা কি হবে বলো, টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। কি হবে, এই যে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। তারপরে এই তন্ত্রটাকে একটু নিচে নামাই লিখি, তাই না, আগে একটু মুছি, ওকে। দেখো তারপরে কি আছে দেখো, তন্ত্র, তাই না, তন্ত্র। তাহলে দেখো যে
টিস্যু অঙ্গমাত্রার প্রাণী কি? প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। এখন দেখো খেয়াল করো যে এই যে অঙ্গের পরে কি আছে রে? অঙ্গের পরে তন্ত্র আছে, তাহলে তন্ত্রের আগে কি আছে বাবা? তন্ত্রের আগে আছে অঙ্গ, তার মানে এটা হবে কি দেখো, এটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। কে? এই যে হচ্ছে আমাদের এই যে কে বলো, এই নেমাটোডা বাবা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। এখন এই যে নেমাটোডা থেকে শুরু হলো, এই নেমাটোডা থেকে বাকি যারা আছে সবাই আসলে অঙ্গতন্ত্র মাত্রার হবে। সবাই আসলে কি হবে বলো? অঙ্গতন্ত্র মাত্রার হবে। সবাই আসলে কি হবে? অঙ্গতন্ত্র মাত্রার হবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো? তাহলে কে কোন ধরনের মাত্রার প্রাণী, কে কি দ্বারা গঠিত, এটাও কোনো ব্যাপার না। প্রথমটা কোষীয়, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ এবং অঙ্গতন্ত্র। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, কারা কারা শেয়ার দিছে একটু জানাই দিও। ক্লাসে 100+ স্টুডেন্ট থাকতে থাকতে এখন কমে যাচ্ছ কেন? হ্যাঁ, এটা কি? এটা কিন্তু মানবো না, ঠিক আছে? এটা খুব খারাপ হয়ে যাচ্ছে। বাকি যারা ছিল তারা আবার চলে আসো। ওকে, তাহলে সংগঠন মাত্রা আমরা শিখে গেলাম, ঠিক আছে? এখন আমরা শিখবো হচ্ছে সিলোম। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে কি বলো? সেটা হচ্ছে কি বলছি? সিলোম। এখন আমরা শিখবো সিলোম। এখন সিলোমটা কিভাবে মনে রাখবো আমি আগে রাফ করে তোমাদেরকে বুঝাই। উপরে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। ওকে, দেখো সিলোমটাকে আমি বলি যে দেখো ভ্রূণীয় মেসোডাম, ভ্রূণীয় যে একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম ছিল, তো ভ্রূণীয় মেসোডাম উদ্ভূত। এটা কোথা থেকে আসে বলো? ভ্রূণীয় মেসোডাম উদ্ভূত, ভ্রূণীয় মেসোডাম উদ্ভূত। সো ভ্রূণীয় মেসোডাম থেকে এটা উদ্ভূত হয়, এবং ওই যে একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম যে স্তরগুলো থাকে, সো ভ্রূণীয় মেসোডাম উদ্ভূত একটা গহ্বর থাকে। কি থাকে বলো? একটা গহ্বর। এখন এই গহ্বরে একটা আবরণ থাকে, সেই আবরণটার নাম, একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সেই আবরণটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। কি নাম? পেরিটোনিয়াম পর্দা। এখন এই যে গহ্বরটা থাকে মেসোডার্মাল, ভ্রূণীয় মেসোডার্ম উদ্ভূত যে গহ্বরটা, এই গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, এইটার উপর ভিত্তি করে এই সিলোমটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সো কি কি সেই 3 ভাগে ভাগ করা কি কি আমি একটু দেখাই। সেগুলো হচ্ছে 1 নম্বরে আমরা বলি হচ্ছে অ্যাসিলোমেট। কি বলি বলো? অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট। এখন মনে রাখবা বায়োলজিতে কোথাও যদি এই কথাটা থাকে, কথাটা থাকে, মানে মনে রাখবো হচ্ছে নেই। মানে কি বলো? মানে হচ্ছে নেই। তার মানে অ্যাসিলোমেট মানে যার ভ্রূণীয় মেসোডার্মাল যে গহ্বরটা, ওইটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না থাকে, পেরিটোনিয়াম পর্দা দ্বারা যদি আবৃত না থাকে, তাহলে সেটাকে কি বলবো? অ্যাসিলোমেট ধর্ম প্রদর্শন করবে, ঠিক আছে? আর ধরো যে সেইটা হচ্ছে, ধরো যে ইউসিলোমেট যদি হয়, কেমন হয়? ইউসিলোমেট। কেমন? ইউসিলোমেট। ইউসিলোমেট যদি হয় তাহলে মনে রাখবা বায়োলজিতে এই ইউ মানে হচ্ছে ভালো বা প্রকৃত। ইউ মানে কি বলো? ইউ মানে হচ্ছে ভালো বা প্রকৃত সিলোম। অর্থাৎ সেইটাকে ইউসিলোমেট বলবো তাদেরকে যাদের এই গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা এরকম আবৃত থাকবে। পেরিটোনিয়াম পর্দা দ্বারা, মেসোডার্মাল যে গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাহলে সেটাকে বলবো ইউসিলোমেট। এখন আরেকটা ব্যাপার আছে, সেটাকে বলি সুডোসিলোমেট। তার মানে গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত আছে কি নেই, এটা যদি এক্সাক্ট বোঝা না যায়, ঠিক আছে, সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য যদি মনে হয়, তাহলে এই অবস্থাকে বলা হয় সুডোসিলোমেট। তাহলে আরেকটা জিনিস কি বলছি? সুডোসিলোমেট, সুডোসিলোমেট, ঠিক আছে? তো এই হচ্ছে সিলোম হচ্ছে 3 ধরনের হয়। একটাকে বলি অ্যাসিলোমেট, একটাকে বলি ইউসিলোমেট এবং আরেকটাকে বলি সুডোসিলোমেট। সুডো মানে কি জানো? সুডো মানে মিথ্যা বা ভ্রান্ত। সুডো মানে হচ্ছে কি জানো? সুডো মানে হচ্ছে কি মিথ্যা, সুডো মানে হচ্ছে কি মিথ্যা বা ভ্রান্ত। সুডো মানে কি বললাম? মিথ্যা বা ভ্রান্ত। এখন কে কোন ধরনের সিলোম প্রদর্শন করে সব কিন্তু আমাদের নোটে সুন্দর করে আছে, বাট আমি বোঝানোর জন্য তোমাকে একদম ইসে নিলাম, ঠিক আছে? ওই একদম নোট রিডিং না পড়ে নোট রিডিং না পড়ার থেকে ওই পড়া তুমি পড়ো, ঠিক আছে? এখান থেকে বুঝো, আমি লেগে লেগে পড়াচ্ছি এই জন্য, ঠিক আছে? ওকে ওকে, দেখো এখন হচ্ছে দেখো যে কে কোন ধরনের সিলোম প্রদর্শন করে, এইটা হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে, তোমরা একটু আওয়াজ তুলো দেখি কি অবস্থা, সবাই বুঝতেছো ক্লাস? একটু একটু লিখো, ঠিক আছে? আমি দেখি, আমি একটু তাল মিলাই তোমাদের সাথে, ঠিক আছে? এখন দেখো যে আমরা এই জিনিসটা মনে রাখবো, আসলে কে কোন ধরনের সিলোম প্রদর্শন করে এইটা একটু খেয়াল করবো। হ্যাঁ, কে কোন ধরনের সিলোম প্রদর্শন করে এটা একটু দেখবো। হ্যাঁ, দেখো এখন আমি সাদা কালারটা নেই। দেখো এই যে প্রথম 3 জন, এই যে পরিফেরা, এই যে নিডারিয়া এবং হচ্ছে প্লাটিহেলমিনথেস, এই প্রথম 3 জন হচ্ছে
অ্যাসিলোমেট ধর্ম প্রদর্শন করে। কি ধর্ম? অ্যাসিলোমেট। ঠিক আছে, এরা তিনজন কি ধর্ম প্রদর্শন করে? অ্যাসিলোমেট। ঠিক আছে, তাহলে প্রথম তিনজন যে পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, এরা অ্যাসিলোমেট ধর্ম প্রদর্শন করে। তাহলে কোশ্চেন হবে নিচের কোনটি অ্যাসিলোমেট ধর্ম প্রদর্শন করে? অপশন থাকবে, অপশনে এই তিনটার একটা থাকবে, বাকিগুলো আলাদা থাকবে। ঠিক আছে, ওকে। একজন এই মেজর পর্বের মধ্যে একজন এই নেমাটোডা পর্বে সে হচ্ছে সুডোসিলোমেট ধর্ম প্রদর্শন করে। এটা যেহেতু একা, সো এটা একটু আলাদা কালার দিয়ে লিখি। যেই কালার যেই হচ্ছে ধর্মটা প্রদর্শন করে সেটা কি? সুডোসিলোমেট। ঠিক আছে, এটা কেমন? এসিলোমটা কেমন হবে বলো? এটা হচ্ছে সুডোসিলোমেট। বাকি যারা আছে তারা সব কেমন হবে? তারা সব ইউসিলোমেট। তার মানে বাকি এখান থেকে বাকি সব হচ্ছে ইউসিলোমেট। বাকি সব কি লিখবো? দেখো ইউসিলোমেট। বাকি সব কি লিখতেছি? ইউসিলোমেট। বাকি সব লিখলাম হচ্ছে কি? দেখো ইউসিলোমেট। তাহলে বাকি সবাই হচ্ছে কি ধর্ম প্রদর্শন করে? ইউসিলোমেট। ঠিক আছে, আচ্ছা ওকে, একটু বলো। ঠিক আছে, বলো বুঝতেছো কিনা? ওকে, ঠিক আছে, তাহলে বাকি সবাই কি ধর্ম প্রদর্শন করে? ইউসিলোমেট ধর্ম প্রদর্শন করে। এখন এই সিলোম সম্পর্কে এখানে আমি আরেকটা বিস্তারিত ব্যাপার তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে কি বিস্তারিত ব্যাপার? একটু খেয়াল করো যে অ্যাসিলোমেট, হ্যাঁ অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর ইউসিলোমেট আমি লিখি আগে। দেখো খেয়াল করো, অ্যাসিলোমেট, আরেকটা হচ্ছে সুডোসিলোমেট, আর হচ্ছে কি? আরেকটা হচ্ছে কি? ইউসিলোমেট। এখন আমরা দেখছি হচ্ছে টোটাল পর্ব কয়টা রে? টোটাল পর্ব হচ্ছে কয়টা? টোটাল পর্ব হচ্ছে কয়টা বলো? 33টা। তার মধ্যে মেজর পর্ব কয়টা? মেজর পর্ব হচ্ছে 9টা। এখন ওই মেজর পর্বের মধ্যে কে কোন ধরনের সিলোম প্রদর্শন করে এটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন এর বাইরেও তো মাইনর পর্ব আছে, তাই না? এখন তারা কি ধর্ম প্রদর্শন করে এটা কিন্তু তোমার জানা লাগবে। যেমন এই যে মাইনর পর্বের ভেতরে আমরা অ্যাসিলোমেট পুরোটাকে এইভাবে মনে রাখতে পারি। দেখো খেয়াল করো, অ্যাসিলোমেট আমরা পুরোটাকে এইভাবে মনে রাখতে পারি। সেটা কিভাবে একটু খেয়াল করো, যে হচ্ছে অ্যাসিলোমেট আমরা মনে রাখতে পারি যে পি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে। কি দিয়ে? পি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে। কি দিয়ে মনে রাখতে পারি? পি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তার মানে হচ্ছে দেখো পি স্কোয়ার দিয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে পরিফেরা, আর একটা পি দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস। আর সি স্কোয়ার দিয়ে দুইটা, আবার একটা হচ্ছে নিডারিয়া, আর একটা হচ্ছে কি জানো? টেনোফোরা। CTENOPHORA, টেনোফোরা। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার দিয়ে এই দুইটা। এখন খেয়াল করো, আমি দেখাই। দেখো পরিফেরা, প্লাটিহেলমিনথেস এবং নিডারিয়া, এই তিনটা কিন্তু অলরেডি এখানে আছে। ঠিক আছে, দেখো পরিফেরা, প্লাটিহেলমিনথেস এবং নিডারিয়া, এই তিনটা কিন্তু অলরেডি এখানে আছে। ঠিক আছে, এখন এটার বাইরেও আরেকটা দেখতে পাচ্ছ নাম, সেটা হচ্ছে কি? টেনোফোরা। এটার বাইরেও আরেকটা নাম দেখতে পাচ্ছ কি? টেনোফোরা। এখন এই যে টেনোফোরা, এটা কিন্তু মাইনর পর্বের অংশ, কিন্তু এটা মাইনর পর্ব হইলেও এইটা হচ্ছে অ্যাসিলোমেট ধর্ম প্রদর্শন করে। এটা কি করে? অ্যাসিলোমেট ধর্ম প্রদর্শন করে। ঠিক আছে, ওকে। এই সুডোসিলোমেট মনে রাখবে এটা দিয়ে। দেখো এনআরকে, তার মানে কি? এই যে দেখো নেমাটোডা তো সুডোসিলোমেট ধর্ম প্রদর্শন করে, নেমাটোডা ছাড়াও আরো দুইজন সুডোসিলোমেট ধর্ম প্রদর্শন করে। এই আর দিয়ে মনে রাখবো রোটিফেরা, আর দিয়ে কি মনে রাখবো ভাইয়ারা? রোটিফেরা। আর এই কে দিয়ে মনে রাখবো কি জানো? কাইনোরাহেনসিয়া। এখন দেখো ইউসিলোমেট ধর্ম কারা প্রদর্শন করে এটা মনে রাখবে এইভাবে। দেখো MAAECH, মেস দিয়ে। তার মানে হচ্ছে কি? এই যে পর থেকে যেগুলো আছে, হ্যাঁ, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এবং আরেকটা এইচ দিয়ে হচ্ছে এই যে লাস্ট মাইনর পর্ব, এটা মনে রাখবো কি দিয়ে জানো? এটা মনে রাখবে হেমিকর্ডাটা। এটার নাম কি? হেমিকর্ডাটা। ঠিক আছে, তার মানে এই গেল কিন্তু সিলোম। আশা করি এই সিলোম নিয়ে আর জীবনে কোনোদিন সমস্যা হবে না। কার কোন ধরনের সংগঠন মাত্রা, এটাও কোনোদিন সমস্যা হবে না। কে কত স্তর, এটাও সমস্যা হবে না। বলো সবাই বুঝছো কিনা? কে কোন স্তর, এটা পারবা কিনা? কে কোন হচ্ছে সংগঠন মাত্রার, এটা পারবা কিনা এখন থেকে? কে কোন সিলোম প্রদর্শন করে এখন থেকে কোনোদিন ভুল হবে কিনা জানাও। ঠিক আছে,
আস্তে ধীরে ধীরে শিখবো, কিন্তু যেটা শিখবো সেটা যেন সারা জীবন মনে থাকে, বেস্ট ভাবে যেন পড়তে পারি। ঠিক আছে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। দেখো বলো বুঝছো কিনা? ওকে, আশা করি এই সিলম নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন আরো একটা টপিকে চলে যাব। ঠিক আছে, আরো একটা বিষয় চলে যাব এখানে অপশনে। চলো এগুলো মুছে দেই। ওকে, এখন আরেকটা যে জিনিসে যাব সেটা হচ্ছে, খেয়াল করো, সেটা হচ্ছে পৌষ্টিক নালী। সেটা হচ্ছে কি? পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী, অর্থাৎ এই পৌষ্টিক নালী দিয়ে যে জিনিসটা, মানে কার পৌষ্টিক নালী উপস্থিত। আচ্ছা উপরে দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি, একটু নিচে করে লিখি। দেখো তারপরে হচ্ছে যে জিনিসটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী। এখন এই পৌষ্টিক নালী, মানে পৌষ্টিক নালী হচ্ছে মেইনলি দুই ধরনের হয়, পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত। এইটার উপর ভিত্তি করে পৌষ্টিক নালীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, পৌষ্টিক নালী আছে কি নেই, মানে পৌষ্টিক নালী উপস্থিত কি অনুপস্থিত, এটার উপর ভিত্তি করে পৌষ্টিক নালী কয় প্রকার বলো ভাই? দুই প্রকার। একটাকে বলি প্যারাজোয়া আর একটাকে বলি এন্টারোজোয়া। ঠিক আছে, এখন এই প্যারাজোয়া মানে কি আর এন্টারোজোয়া মানে কি, এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এই প্যারাজোয়া মানে হচ্ছে পৌষ্টিক নালী অনুপস্থিত, আর এন্টারোজোয়া মানে পৌষ্টিক নালী উপস্থিত। আমার সাথে সাথে মনে রাখবা যে এন্টারো অন্ত্র, এন্টারো মানে কি? এন্টারো, ভালো করে লিখি। দেখো আমার সাথে সাথে মনে রাখবা হচ্ছে কি? এন্টারো মানে হচ্ছে অন্ত্র। দেখো এন্টারো, এন্টারো, এন্টারো মানে হচ্ছে কি বলো? এন্টারো মানে হচ্ছে অন্ত্র। তাহলে মনে রাখো কি? এন্টারো মানে অন্ত্র, বলো এন্টারো অন্ত্র। তাহলে এন্টারো মানে যদি অন্ত্র হয়, অন্ত্র বলতে বোঝায় কি? হ্যাঁ, তোমার হচ্ছে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, পরিপাক সম্পর্কিত বিষয়, তাই না? পরিপাকতন্ত্র, তার মানে যার পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক নালী উপস্থিত তাদেরকে আমরা বলি হচ্ছে কি জানো? তাদেরকে আমরা বলবো এন্টারোজোয়া। আর যার পৌষ্টিক নালী অনুপস্থিত তাদেরকে বলবো প্যারাজোয়া। দুইটা জিনিস, এন্টারোজোয়া আর একটা হচ্ছে প্যারাজোয়া। এখন কে প্যারাজোয়া হবে আর কে এন্টারোজোয়া হবে? দেখো আজকের পর থেকে কোনোদিন ভুল হবে না কার পৌষ্টিক নালী কি, তোমার কোনোদিন ভুল হবে না, আমি চ্যালেঞ্জ। ঠিক আছে, মনে রাখবা এই যে দেখো, এই যে পড়ো, যে কথাটা ছিল পড়নি পালাওনি, এই পড়ো, পড়াশোনা করাটা কি বলো? পড়াশোনা করাটা একটা প্যারা না, কষ্টদায়ক না বলো? বাসা থেকে তোমাকে ঠেলতেছে তার জন্য পড়তেছো। হ্যাঁ, পড়া না থাকলে কি একটু খাইতে ঘুমাইতে একদম রিল্যাক্সে থাকতা, এত কষ্ট করার দরকার ছিল না। এই পড়াটাই তো প্যারা, অর্থাৎ পরিফেরা হচ্ছে প্যারাজোয়া। তার মানে পরিফেরার পৌষ্টিক নালী অনুপস্থিত। পরিফেরা হচ্ছে কি ধর্ম প্রদর্শন করে? প্যারাজোয়া। প্যারাজোয়া তার মানে হচ্ছে কি? পৌষ্টিক নালী অনুপস্থিত, পরিফেরার পৌষ্টিক নালী অনুপস্থিত। কিন্তু বাকি যারা আছে, সাদা দিয়ে লেখি, বাকি সব, এখান থেকে শুরু করে নিডারিয়া থেকে শুরু করে এই বাকি সব কি জানো? বাকি সব হচ্ছে, বাকি সব কি? এই বাকি সব হচ্ছে এন্টারোজোয়া। বাকি সব হচ্ছে কি বলো? এন্টারোজোয়া। এই বাকি সব কি? এন্টারোজোয়া। দেখো দেখো সবাই বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা একটু খেয়াল করো, আমাকে জানাও সবাই বুঝতেছো কিনা। সবাই বুঝতেছো কিনা? ও সবাই একটু মেসেজ করো দেখি কি অবস্থা তোমাদের। আশা করি বুঝছো। এখন আরো একটা জিনিস বলি, শোনো তোমরা, আমি এখানে বলি তোমরা লিখে লিখে নিবা, বা আমার ইসে তো আছেই, নোটসে আছে। দেখো আরেকটা জিনিস বলতেছি, নটোকট। এই নটোকটটা পরবর্তীতে হয় হচ্ছে মেরুদণ্ড। এখন এই নটোকট শুধুমাত্র থাকে হচ্ছে এই কটাটার, বুঝছো, এই লাস্টে। তার মানে আরেকটা পয়েন্ট যদি এখানে করি সেটা হচ্ছে নটোকট। সো নটোকট আমি এই পাশে একটু লিখি, ঠিক আছে? আরেকটা পয়েন্ট এখানে অবশ্যই আছে, তারপর আমি একটু লিখি। দেখো এখানে যদি এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা যদি মেজর ফাইলা পাইতা, তার মানে ওখানে তো জানো এই যে পড়নি পালনি মলায়নে আর একাই করো, আমি আবার লিখতেছি না, ওইটা তো ওই পাশে আছেই। ঠিক আছে, তো এখানে যদি কার নটোকট উপস্থিত বা অনুপস্থিত চিন্তা করা হয়, নটোকটের কথা যদি চিন্তা করা হয়, নটোকট, এখন এই নটোকটটা হচ্ছে এই এদের সবার হচ্ছে অনুপস্থিত, অনুপস্থিত। ঠিক আছে, কারণ এরা তো অমেরুদণ্ডী প্রাণী, সেদের নটোকট অনুপস্থিত। কোথা থেকে? এখান থেকে শুরু করে এই 8 নাম্বার পর্যন্ত নটোকট অনুপস্থিত। বাট শুধুমাত্র এই যে 9 নাম্বার, শুধুমাত্র 9 নাম্বার কর্ডাটা, যার নটোকট হচ্ছে কি উপস্থিত, তারে নটোকট উপস্থিত।
তাহলে এর নটকট হচ্ছে কেমন বলো, এর নটকট কিন্তু উপস্থিত, তার মানে নটকট আছে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে কার নটকট আছে কি নেই, মেরুদণ্ড আছে কি নেই, এটাও তোমার কোনো সমস্যা থাকবে না। পাশাপাশি আমি আরো একটা জিনিস পড়াচ্ছি, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে আবরণ। কে কার কোন ধরনের আবরণ আছে, তার দেহে কোন পর্বের দেহে কি ধরনের আবরণ সেটা থাকে, সেটাও কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, সেটাও এখান থেকে ক্লিয়ার হয়ে যাবা, কার কেমন আবরণ থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, ওকে, একটু জানাও তো, একটু জানাও, পানি খাই আর দেখি তোমাদের কি অবস্থা, যে বুঝতেছো কিনা ক্লাস, দেখি। আসফিয়া জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিখা খাতুন মাথার উপর দিয়ে গেল, তুমি কি সায়েন্সের স্টুডেন্ট? আচ্ছা, পরীক্ষায় তো শেষ হলো না, এখন অ্যাডমিশন প্রস্তুতি। আরে বাবা, অ্যাডমিশনের পাশাপাশি এটা ইসেও ইয়ে হবে, সাউন্ড হচ্ছে, হ্যাঁ বাইরে একটা সাউন্ড আসতেছিল, এখন ঠিক আছে। দেখো ডান, কি ডান, শেয়ার ডান নাকি? সায়েন্সে এর ক্লাস এটা, হ্যাঁ সায়েন্সের ক্লাস ভাইয়া। সেকেন্ড ক্লাস কবে হবে আবার? আগামীকালও ক্লাস আছে, আগামীকাল ম্যাথ ক্লাস আছে। ঠিক আছে, তারপরের দিন হচ্ছে আবার বায়োলজি ক্লাস আছে। ঠিক আছে, সবাই শেষ অবধি থাকবা। হ্যাঁ, যারা যারা শেয়ার করছো আমাকে জানিয়েছো, এখানে হোয়াইট কালার দিয়ে রাখেন, যারা শেয়ার করছো জানিয়েছো তাদেরকে পিডিএফ পাঠাই দিব আমি। শুনো না, শুনো না, শুনলো না। বুঝতে পারছি ভাইয়া, কি বুঝতে পারছো? জুলি পিঙ্কি, তোমার নাম কি? তোমার নাম কি জুলি আর পিঙ্কি নাকি অন্য কিছু? ওকে, এই কি রে, যা যা। ওকে, আবরণ যেটা দেখো, আবরণ এই 3 নাম্বার থেকে উপরের দুইটার আবরণ নেই, তো এইটা আবরণ আমি এভাবে মনে রাখি, দেখো কি, অথবা সবাই তো সাদা ইউজ করতে বলতেছে রে, হোয়াইট হোয়াইট ইউজ করেন ভাইয়া। তো এখান থেকে মনে রাখবো কেমন, কি কি, তারপরে এটা মা, কি কা। ঠিক আছে, কি মনে রাখলাম জানো, আবরণটা মনে রাখলাম এইভাবে, যে কি মা কি কা। 3 নাম্বার থেকে কিভাবে মনে রাখবো আবরণটা হচ্ছে, বুঝতে পারছি ভাই, আজ ক্লাসটা ভালো মতো করতে পারলাম না, আইডি শুধু সাসপেন্ড হয়ে যাচ্ছে। কেমনে আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে বিথি? কোথা থেকে সাসপেন্ড হয়? দেখো কি মা কি কা, তার মানে কি দিয়ে বোঝা হচ্ছে কি জানো, কি দিয়ে বোঝা হচ্ছে কিউটিকল, কি দিয়ে বোঝা হচ্ছে কি কিউটিকল, কিউটিকল আবরণ। ঠিক আছে, এই কি দিয়েও কি বোঝায়, কিউটিকল। মা দিয়ে কি বোঝায় জানো, ম্যান্টল। মা দিয়ে কি বোঝায় বলো, ম্যান্টল, মেন্টাল বইলো না কেউ আবার। ঠিক আছে, এই কি দিয়ে কি বোঝায়, কিউটিকল। কি বোঝায় বলো, কিউটিকল আবরণ। আর এই কা দিয়ে কি বোঝায় জানো, কাইটিন। তার মানে কার কোন ধরনের আবরণ প্রদর্শন করে, এটাও তুমি কোনোদিন ভুলবা না। তুমি জাস্ট একটা জিনিস চিন্তা করো, যে আমি ভাই যেটা পড়াচ্ছি সেটা তুমি যদি একটু খেয়াল করো, দেখো এটা তোমার জন্য উপকার হচ্ছে। তুমি এমসিকিউ এ তুমি যদি 24, আচ্ছা কে 24 আর কে 23 একটু লিখো তো কমেন্টে, দেখি তোমাদের সাথে একটু কমেন্ট করি, কে 24-এর আসো আর কে 23-এর আসো, একটু কমেন্ট করে লিখো, দেখি বুঝি কি অবস্থা। কেদা আছে ভাইয়া, কাল থেকে কি টাইমলি ক্লাস হবে? হ্যাঁ, আগামীকাল থেকে টাইমলি ক্লাস হবে, আগামীকাল থেকে ক্লাস হবে 8:30টায়। ঠিক আছে, 8:30টায় টাইমলি ক্লাসটা হবে। ঠিক আছে, ওকে, বুঝছো? কে জানি, সমাদৃতা, ওকে ভাইয়া, আমিও শেয়ার করছি, পিডিএফ চাই। ওকে, শেয়ার করলে তো অবশ্যই পিডিএফ পাবা, হ্যাঁ অবশ্যই পিডিএফ পাবা। সো দেখো, এই কিন্তু জিনিসগুলো, এর অনেকগুলো বৈশিষ্ট্য আমি পড়াই দিয়েছি। এখন চলো, আমাদের বইয়ে এই জিনিসগুলো আছে। ঠিক আছে, যে আমি তোমাদের যে শীট দিব সেই শীটে এইগুলো আছে। দেখো, এই যে মেজর পর্ব, মেজর পর্ব দেখো, এটা একটু জাস্ট একটু খেয়াল করো, একটু দেখাই দেই। ঠিক আছে, দেখো মেজর পর্বের ভিত্তিতে এইগুলো দেখো, প্রথম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। মোট পর্বের ভিত্তিতে এটা তোমাদের পড়ার দরকার নেই। বাংলাদেশে কত প্রজাতি এটাও তোমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, আমার এখানে সব ধরনের ইনফরমেশন আছে, কি কি দরকার কি কি দরকার না সেটা আমি তোমাকে দেখাচ্ছি। বাট এই যে লিঙ্গটা তুমি মনে রাখতে পারো, দেখো এটা হচ্ছে উভলিঙ্গ। ঠিক আছে, এটা এক লিঙ্গ বা উভলিঙ্গ, উভলিঙ্গ। ঠিক আছে, আচ্ছা এটা দেখাচ্ছি পরে। দেখো এখানে নামকারক দরকার নেই, ঠিক আছে, পরিস্ফুটন দরকার নেই, আবরণটা যে আমি দেখাই দিলাম। ঠিক
ঠিক আছে, লিঙ্গটা হচ্ছে একই, জাস্ট একটা এক লিঙ্গ উভলিঙ্গ, এটা দেখলেই বুঝবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এইভাবে এই জিনিস পড়বা। তারপরে দেখো এই যে জিনিস দেখছিলাম নটকাট, তোমরা তো জানো নটকাট হচ্ছে কি, নটকাট কারোর কিন্তু নেই। ঠিক আছে, শুধুমাত্র কর্ডাটার নটকাট আছে। তারপরে কি দেখছো ভ্রূণ স্তর, ভ্রূণ স্তর মানে কি যে পরিফেরার কোনো স্তর নাই, কিন্তু হচ্ছে যারা হচ্ছে তোমার নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী, তারপর থেকে সব ত্রিস্তরী। ঠিক আছে, ওকে, সো এটা দেখবা। ওকে, তারপরে এখানে চাইলে এইগুলো পড়তে পারো, শ্বসনতন্ত্র, রক্তসংবেদ, রেচনতন্ত্র, পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র, জনন, নিষেক, কার কেমন আছে সবার দেওয়া আছে, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, বাট এইগুলো এত দরকার না, আমি যখন পর্বগুলো পড়াবো তখনই একবারে হয়ে যাবে। সো এইগুলো নিয়ে প্যারা নাই, সো এইগুলো নিয়ে কোনো প্যারা নাই। এই যে সংগঠন মাত্রা আলাদা এভাবে পড়ায় ফেলছি, অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, এত জিনিসগুলো সব হয়ে গেছে। ঠিক আছে, এতগুলো সব হয়ে গেছে। এই যে দেখো সিলোম, কই সে সিলোম, দেখো এই যে মেসোডার্মাল থেকে উদ্ভূত, পেরিটোনিয়াম আবরণে আবৃত, সব বলা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ওকে, আমরা এখন একটা পর্ব পড়াবো তোমাদেরকে আজকে। এই যে অ্যাসিলোমেট কারা, সুডোসিলোমেট কারা, হ্যাঁ এই সব কিছু কিন্তু তোমাদেরকে বলেছি, ইউসিলোমেট কারা। ঠিক আছে, এই সব কিছু কিন্তু তোমাদেরকে জানাইছি। ঠিক আছে, এখন হচ্ছে প্রতিসাম্য পরে, এখন আমরা যেই জিনিসটা যাব একটা প্রথম পর্বে যাব। ঠিক আছে, পরিফেরা পর্বে যাব। এই পরিফেরা পর্বটা পড়িয়ে তোমাদেরকে ছুটি দিব। পরিফেরা পর্বটা সবাই একটু খেয়াল করবো। আচ্ছা দেখো, এই যে প্রাণী বৈচিত্র্য কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, 3 প্রকার, জিনগত, এটা বলে অন্তঃপ্রজাতিক, প্রজাতিগত, আন্তঃপ্রজাতিক। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক, তারপর একই প্রজাতির মধ্যে বৈচিত্র্য, সব কিছু কিন্তু এখানে দেওয়াই আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে দেখো পরিফেরা পর্বটা, ঠিক আছে, পরিফেরা পর্ব এখানে দেওয়া আছে, বাট আমি এই জিনিসটা দেখায় পড়াবো না, আমি আমার মতো পড়াবো, খেয়াল করো। ঠিক আছে, এটা যদিও আমারই লেখা, ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে আরো সুন্দরভাবে নিয়ে যাই। আচ্ছা, এখানে এই জিনিসগুলো একটু দেখাই সহযোগ, দেখো খেয়াল করো। দেখো এই যে পরিফেরা শব্দটা, এই পরিফেরা শব্দটাকে যদি একটু ভাঙায় 2টা ওয়ার্ড পাই। পরিফেরা শব্দ ভাঙালে কয়টা ওয়ার্ড পাবো বলো? 2টা ওয়ার্ড, একটা হচ্ছে পোর আর একটা হচ্ছে ফেররা। পোর আর একটা হচ্ছে কি বলো? ফেররা। এখন পোর মানে কি জানো তোমরা কেউ? পোর মানে কি? পোর মানে বোঝায় হচ্ছে ছিদ্র। পোর মানে কি বোঝায় বলো ভাই? পোর মানে বোঝায় হচ্ছে ছিদ্র। পোর মানে কি বোঝায়? ছিদ্র। আর ফেররা মানে হচ্ছে ফেররা, ফেররি, ফেরি। এখানে একটু কালার ইউজ করা মনে হয় বেটার হবে। ঠিক আছে, ফেররা মানে হচ্ছে ফেররা, ফেররি, ফেরি। এই ফেররা শব্দের অর্থ হচ্ছে কি জানো? ফেররা, ফেররি, ফেরি। ফেরি কি করে? বিভিন্ন জিনিসপত্র বহন করে নিয়ে যায়, তার মানে বহন করা বা বহন করে, বহন করা দেই। ঠিক আছে, বহন করা দেই, হ্যাঁ, বহন করা। ঠিক আছে, ফেররা মানে হচ্ছে কি মনে রাখবো? বহন করা। তার মানে দেখো ছিদ্র বহন করা অর্থ দাঁড়ায় কি? দেখো, ছিদ্র বহন করা। এখন যে প্রাণী তার দেহে ছিদ্র বহন করে তাদের অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। সো এই যে পরিফেরা পর্বের অপর নাম দেখো ছিদ্রাল প্রাণী। সো পরিফেরা পর্বের অপর নাম হচ্ছে কি? ছিদ্রাল প্রাণী। এখন আরেকটা কথা আছে, দেখো স্পঞ্জ। স্পঞ্জ মানেই মনে করবা হচ্ছে পরিফেরা। স্পঞ্জ মানে কি মনে করবা? স্পঞ্জ মানে, স্পঞ্জ পাইলেই বুঝবে এটা একটা পরিফেরা। ঠিক আছে, পরিফেরা পর্বের প্রাণীদেরকে আদর করে ভালোবেসে স্পঞ্জ নামে ডাকা হয়। ঠিক আছে, আচ্ছা, সো এই জিনিসগুলো দেখলা। এখন পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ইউজ করি। পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য আমরা যে ছন্দটা ব্যবহার করি সেই ছন্দ হচ্ছে এরকম, মনে রাখবো। পরিফেরায় কি মনে রাখি দেখো, আচ্ছা উপর থেকে নিচ লিখি, তাহলে দেখতে খুব জোশ লাগবে। আচ্ছা, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য একটু খেয়াল করবো সবাই। চলে যাচ্ছ কেন? পরিফেরা পর্বের বৈশিষ্ট্য দেখো, ওই পুরা পর্বের বৈশিষ্ট্য, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য পুরো 1 পেজ ধরে আছে না? এটা জাস্ট একটা লাইনের সমস্ত বৈশিষ্ট্য মনে রাখবো। সারাদিন ধরে বইয়ে যে পড়বা ওই মুখস্থ করার কোনো দরকার নেই, 1 লাইনে মনে রাখবো। কিভাবে দেখো, লাইনটা খেয়াল করো, মনে রাখবে এইভাবে। পরিফেরায় অনেক স্পঞ্জ। কি মনে রাখবো? পরিফেরায় অনেক স্পঞ্জ। বুঝছো ব্যাপারটা? এই জাস্ট এই লাইনটা দিয়ে হচ্ছে পরিফেরা পর্বের সকল বৈশিষ্ট্য মনে রাখবো। কি? পরিফেরায় অনেক স্পঞ্জ। ঠিক আছে, তাহলে পরিফেরায় অনেক স্পঞ্জ দিয়ে হচ্ছে কিন্তু পুরো বৈশিষ্ট্য মনে রাখবো। ভাইয়া পিডিএফটা এখন দিয়ে দেন, রাতে শেষ করে ঘুমাবো। বাপরে বাপ, এ দেখি তো খুব অভাগা 24 ব্যাগ, আমি 24 ব্যাচ। এই 24 ব্যাচ অভাগা বলতেছো কেন? এতদিন সময় পাচ্ছ এইচএসসি দিতে, শান্তি লাগা উচিত, শান্তি লাগাও।
ঠিক আছে, সময় আছে, প্যারা নাই। ঠিক আছে, তোমরা তো যোদ্ধা, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছো, কিসের ভয়, তোমরাই পারবা। হ্যাঁ, আবার রুখে দাঁড়াবা। ঠিক আছে, তোমরা আবার এইচএসসি পরীক্ষায় ঘুরে দাঁড়াতে পারবা, সেই একটা পরীক্ষা দিবা। সবার জন্য অনেক দোয়া থাকলো, অনেক দোয়া সবার জন্য। চলো দেখি। সো পরিফেরায় অনেক রেসপন্স দিয়ে হচ্ছে সকল বৈশিষ্ট্য মনে রাখবো। অ দিয়ে হচ্ছে দুইটা জিনিস, অ দিয়ে হচ্ছে কয়টা জিনিস বলো? দুইটা। একটা হচ্ছে অস্ট্রিয়া, একটা হচ্ছে অস্ট্রিয়া, আর একটা হচ্ছে অস্কুলাম। তাহলে অ দিয়ে দুইটা বৈশিষ্ট্য মনে রাখতে পারবো, অস্ট্রিয়া আর কি বলো? অস্কুলাম, অস্কুলাম, অস্কুলাম। ঠিক আছে, আর এই নি দিয়ে হচ্ছে একটা বৈশিষ্ট্য মনে রাখবো, সেটা হচ্ছে নি দিয়ে মনে রাখবো হচ্ছে নিচ্চল। এরা কেমন হয়? নিচ্চল। এরা কেমন হয়? নিচ্চল। আচ্ছা, ক দিয়ে মনে রাখবো হচ্ছে কি জানো? ক দিয়ে মনে রাখবো হচ্ছে কনোসাইট থাকে, কনোসাইট, কনোসাইট। সবগুলো আমি ব্যাখ্যা করে বুঝাবো, প্লিজ কেউ যায়ও না, শেষ পর্যন্ত ক্লাসে থাকো প্লিজ। ঠিক আছে, স্পঞ্জ দিয়ে কি কি দেখো? স্পঞ্জ দিয়ে হচ্ছে নিচ্চল আর নালীতন্ত্র ছিল। ঠিক আছে, এখানে 4 নম্বরে দেই হচ্ছে নালীতন্ত্র, নালীতন্ত্র, নালীতন্ত্র। তাহলে 5 নম্বরে হচ্ছে কনোসাইট, 6 নম্বরে হচ্ছে কি? 6 নম্বরে হচ্ছে স্পঞ্জ, নিজেই একবার স্পঞ্জ। তারপরে 7 নম্বরে হচ্ছে কি জানো? স্পঞ্জিন, স্পঞ্জিন, স্পঞ্জিন। 8 নম্বরে হচ্ছে স্পঞ্জোসিল, স্পঞ্জোসিল। আর 9 নম্বরে হচ্ছে কি? স্পিকিউল। সবগুলো আমাদের নোটসে কিন্তু লেখা আছে, কিন্তু তোমাকে সুন্দরভাবে বোঝানোর জন্য এটা আমার দরকার, এভাবে লেখা দরকার। ঠিক আছে, ফাঁকি ঝুঁকি নাই এখানে কোনো। ঠিক আছে, তাহলে দেখো কি কি বৈশিষ্ট্য আছে। ওয়াদি হচ্ছে দুইটা, একটা হচ্ছে অস্ট্রিয়া অস্কুলাম, দন্তান্ন দি হচ্ছে দুইটা, নিচ্চল, নালীতন্ত্র। ক দি হচ্ছে কোয়ানোসাইট, স্পঞ্জ, স্পঞ্জিন, স্পঞ্জোসিল, স্পিকিউল। এখন একটা একটা করে বুঝাই, খেয়াল করো, একটু কালার নেই। মনে রাখবা, বায়োলজিতে কোথাও যদি অস থাকে, কি থাকে? অস। বায়োলজিতে কোথাও যদি অস থাকে, বা স্টোম, স্টোম, বা কোয়ানা, কোয়ানা, বা কোয়ানি, এই জিনিসগুলো যদি বায়োলজিতে এই ওয়ার্ডগুলো থাকে, অস, স্টোম, কোয়ানা বা কোয়ানি থাকে, তাহলে এইগুলো দিয়ে বুঝাবে কি জানো ভাই? এইগুলো দিয়ে বুঝাবে ছিদ্র। এইগুলো দিয়ে কি বুঝাবে? ছিদ্র। ঠিক আছে, এইগুলো দিয়ে কি বুঝাবে? ছিদ্র। বায়োলজিতে কোথাও যদি এই কথাগুলো থাকে, অস, স্টোম, কোয়ানা বা কোয়ানি, তার মানে বুঝাবে কি? ছিদ্র। এখন খেয়াল করো, একটু খেয়াল করো যে এই পরিফেরায় প্রথম আছে কি? অস্ট্রিয়া। তার মানে অস্ট্রিয়া যদি ইংলিশে লেখো OSTRIA, তার মানে দেখো এখানে কি অস কথাটা আসে না? তাহলে প্রথম কথা, প্রথম বৈশিষ্ট্য, তোমরা যারা এইচএসসি তারা এই ব্যাখ্যার মধ্যেও এটা লিখতে পারবা। তুমি যদি এইটাই হচ্ছে জাস্ট ভার্সিটিতে পড়ার জন্য জাস্ট শর্ট ট্রিক্স, ভার্সিটি বা মেডিকেল, জাস্ট পরিফেরায় অনেক রেসপন্স, পরিফেরায় কার বৈশিষ্ট্য যাতে মনে থাকে? পরিফেরায় অনেক রেসপন্স, পরিফেরা পর্বে সকল বৈশিষ্ট্য এইভাবে মনে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য এরকম এক লাইনে মনে রাখাবো। খেয়াল করো, শেষ পর্যন্ত থাকো, দেখো যে প্রত্যেকদিন ক্লাসগুলো আমার করো, তারপরে বুঝবা। ঠিক আছে, ওকে। সো যারা এইচএসসি 24 আছো তারা কি করবা? এই যে প্রথম অস্ট্রিয়া, তোমাদের তো পরীক্ষা হয় নাই, সো কি জানো? এই পরিফেরা পর্বে এরকম, পরিফেরা পর্বগুলোতে এরকম হয়, এর মধ্যে এরকম অসংখ্য ছিদ্র থাকে। তাহলে প্রথম পয়েন্ট তোমরা এরকম ব্যাখ্যা দিয়ে লিখতে পারো, ব্যাখ্যা দিয়ে তোমরা পরে লিখে নিও, বইতেও আছে যে পরিফেরায় অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, একটা বৈশিষ্ট্য শেষ। 2 নাম্বার দেখো, এই যে অস্কুলাম, এখানেও কি আছে আসলে ভাই? দেখো অস কথাটা আছে, তার মানে অস মানে কি বলছি? অস মানে হচ্ছে ছিদ্র, তাই তো? অস মানে কি? ছিদ্র। তার মানে এটাও একটা ছিদ্র হবে, অস্ট্রিয়াও একটা ছিদ্র, অস্ট্রিয়াও একটা ছিদ্র, অস্কুলামও একটা ছিদ্র, তাই তো? তাহলে অস্ট্রিয়া একটা ছিদ্র, অস্কুলাম একটা ছিদ্র। এখন অস্ট্রিয়া এবং অস্কুলাম এই দুইটা শব্দের মধ্যে অস্কুলাম বড় নাকি অস্ট্রিয়া বড়? অবশ্যই অস্কুলাম বড়। তাহলে মনে রাখবো, পরিফেরায় অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে। তোমরা ব্যাখ্যায় 1 নম্বরে লিখতে পারো কি? পরিফেরায় অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? পরিফেরায় অস্কুলাম নামক বড় প্রান্তিক ছিদ্রপথ থাকে, বড় ছিদ্রপথ থাকে। ঠিক আছে, বুঝতে পারতেছো? ওকে। তারপরে দেখো এই যে নিচ্চল, এই নিচ্চল দিয়ে একটু বুঝাই শোনো। তোমরা কখনো গরু ছাগলের বাচ্চাও দেখছো? লিখো, একটু কমেন্ট করো দেখি। গরু ছাগলের বাচ্চাও দেখছো রে ভাইরা? শেয়ার ডান, জুলি পিঙ্কি। ওকে, ভেরি গুড, অনেক ভালো করে বুঝছি, গুড গুড রিদিকা চৌধুরী। ওকে, ক্লাসটা শেয়ার দিবা, হ্যাঁ ভালো করে, তুমি শুধু একা বুঝলে হবে, সবাইকে বুঝাইতে হবে। আচ্ছা দেখো,
এখন তোমরা যদি কখনো গরু ছাগলের বাচ্চা হওয়া দেখো, গরু ছাগলের বাচ্চা বের হয়ে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেয়, কিন্তু মানুষের বাচ্চা বের হয়ে কি বলে, এ আব্বা এদিকায়, হেঁটে হেঁটে দৌড় মারামারি শুরু করে, বিড়ি টানে? পারে মানুষের বাচ্চা? মানুষের বাচ্চা হয়ে কি পারে? মানে ব্যাপারটা আমি পার্থক্য বোঝাচ্ছি। দেখো, মানুষ হচ্ছে উন্নত প্রাণী, ও ছোট অবস্থায় নিশ্চল থাকে কিন্তু বড় হওয়ার সাথে সাথে সচল হয়। তুমি যখন ছোট বাচ্চা ছিলা তখন কি সচল দৌড় মারামারি করতে পারতা, লাফালাফি করতে পারা, নিজের মতো ডিসিশন নিতে পারতা না, ঠিক আছে? বাট এখন তুমি পারো, কারণ এখন তুমি সচল হয়েছো। তার মানে পার্থক্য এটা বোঝাচ্ছি যে উন্নত প্রাণীরা ছোট অবস্থায় নিশ্চল থাকে, বড় হইলে সচল হয়। আর যারা অনুন্নত প্রাণী, এই যে দেখো টোটাল পর্ব 33টা, তার মধ্যে 1 নাম্বার পর্বে হচ্ছে কি, এই যে তোমার হচ্ছে পরিফেরা, ঠিক আছে? আর এমনি সর্বমোট পর্বের মধ্যে ধরলে 2 নাম্বার, যাই হোক 1 নাম্বার ধরো। সো 1 নাম্বার যে পরিফেরা পর্ব, এই পরিফেরা পর্ব অনুন্নত প্রাণী। সো এরা ছোট অবস্থায়, বাচ্চা অবস্থায় নিশ্চল থাকে, ঠিক আছে? সরি, বাচ্চা অবস্থায় সচল থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় এরা নিশ্চল হয়। আমি আরো সহজ উদাহরণ দেই। পুকুরে কচুরিপনা দেখছো না? যখন ছোট বাচ্চা কচুরিপনা থাকে, ও সারা পুকুর ঘুরে বেড়ায়, ঠিক আছে? দেখবে সারা পুকুর ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন কচুরিপনাটা, শ্যাওলাটা বড় হয়ে যায়, তখন ওর মানে বিস্তৃতি অনেক বেড়ে যায়, ঠিক আছে? ওর ওই যে নিচের শেকড় অনেক বেড়ে যায় এবং এক জায়গায় রিজিড হয়ে যায়, শক্ত, নড়তে পারে না। অর্থাৎ এই 3 নাম্বার পয়েন্ট দিয়ে এইচএসসি 24 লিখতে পারো। কি লিখতে পারো যে হচ্ছে, দেখো যে এই যে পরিফেরার পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়। কি বৈশিষ্ট্য বুঝছো? পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল হয়। আর যারা এসএসসি 23 আছো তারা তো বুঝতেছো কি, যে হচ্ছে অস্ট্রিয়া কোন পর্বের বৈশিষ্ট্য? পরিফেরা। অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, অস্ট্রিয়া নামক বড় প্রান্তিক ছিদ্র থাকে, নিশ্চল থাকে। আর তারপরে দেখো নালীতন্ত্র লিখছি, ঠিক আছে? এখন দেখো, যারা আমরা উন্নত প্রাণীদের থাকে সংবহন তন্ত্র। উন্নত প্রাণীদের কি থাকে? সংবহন তন্ত্র। উন্নত প্রাণীদের কি থাকে বলো ভাই? সংবহন তন্ত্র। এখন এই সংবহন তন্ত্র মেইনলি কি কি কাজ করে সেটা একটু দেখি। দেখো, সংবহন তন্ত্র মেইনলি কাজ করে হচ্ছে 3টা। সে হচ্ছে অক্সিজেন পরিবহন করে খাবারের মধ্য দিয়ে, যেমন রক্ত সংবহন তন্ত্রের মধ্যে দিয়ে অক্সিজেন পরিবহন করে। তুমি খাবার খাওয়ার ফলে খাবার থেকে যে পুষ্টিটা পাবা, সেই পুষ্টি পরিবহন করে, তাহলে অক্সিজেন পরিবহন করে, পুষ্টি পরিবহন করে। আর একটা জিনিস পরিবহন করে, শুক্রাণু বা স্পান পরিবহন করে। এখন এই আমাদের উন্নত প্রাণী যারা, তাদের আমাদের থাকে সংবহন তন্ত্র, কিন্তু যারা অনুন্নত প্রাণী তাদের সংবহন তন্ত্র থাকে না, তাদের থাকে নালীতন্ত্র। এখন আল্লাহ তাআলা ওদের সংবহন তন্ত্র নাই, কিন্তু সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে আল্লাহ তাআলা ওদেরকে সৃষ্টি করে দিয়েছে নালীতন্ত্র। ওদের নালীতন্ত্র এই কাজগুলো করে, অক্সিজেন পরিবহন করে, পুষ্টি পরিবহন করে, শুক্রাণু বা স্পাম পরিবহন করে। অর্থাৎ এখানে এইচএসসি 24 লিখতে পারো যে, কি লিখতে পারো? সংবহন তন্ত্রের বিকল্প হিসাবে নালীতন্ত্র উপস্থিত, যা শুক্রাণু, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে পুষ্টি এবং অক্সিজেন পরিবহন করে। শেষ, ঠিক আছে? এইভাবে বুঝছো? ওকে, ডান। তারপর দেখো কোয়ানোসাইট। এই দেখো, খেয়াল করো, এই যে পড়ছি স্টোম, কোয়ানা বা কোয়ানি থাকলে ছিদ্র বোঝায়। তার মানে কোয়ানোসাইট, কোয়ানা মানে কি বোঝায়? দেখো, ছিদ্র। আর সাইট বলতে কি জানাই? কোষ। অর্থাৎ এইচএসসি 24 তোমরা লিখতে পারো কি, কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত থাকে। আর এইচএসসি 23 তো বুঝছোই, কোয়ানোসাইট হচ্ছে কি, কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ কাদের থাকে, বা ছিদ্রযুক্ত বা ফ্লাজেলা যুক্ত কোষ কাদের থাকে বলো? যে এটা পরিফেরা পর্বের থাকে, ঠিক আছে? বুঝতেছো ব্যাপারগুলা? তারপর দেখো স্পঞ্জ। এই পরিফেরা পর্বের অপর নাম কি পড়ছি রে ভাই? পরিফেরা পর্বের অপর নাম কি পড়েছি? পরিফেরা পর্বের অপর নাম পড়েছি কি? ছিদ্রাল প্রাণী। কি পড়ছি? ছিদ্রাল প্রাণী। এখন পরিফেরাকে আদর করে ভালোবেসে আমরা আরো একটা নামে ডাকবো, আদর করে ভালোবেসে তাকে ডাকবো স্পঞ্জ নামে। মানে স্পঞ্জ পাইলেই বুঝবা এটা পরিফেরা। ডান? ওকে, ডান, আমি বুঝতে পারছি। তারপরে দেখো স্পঞ্জিন, এখানে আছে কি? স্পঞ্জিন। এখন দেখো, এই স্পঞ্জিন শব্দটাকে যদি ভাঙায় তাহলে 2টা ওয়ার্ড পাই। দেখো, স্পঞ্জ প্লাস ইন। স্পঞ্জিন শব্দটাকে ভাঙালে কয়টা ওয়ার্ড পাবো? দেখো ভাই, 2টা ওয়ার্ড পাবো, একটা হচ্ছে স্পঞ্জ আর একটা হচ্ছে ইন। এখন দেখো, খেয়াল করো ভাই, এই স্পঞ্জ মানেই কি? স্পঞ্জ মানেই পরিফেরার দেহটাকে বুঝাচ্ছি রে। স্পঞ্জ মানে কি বোঝাচ্ছি ভাই? পরিফেরার দেহটাকে বুঝাচ্ছি। আর ইন, একটা জিনিস খেয়াল করো, এই যে আমি কোথায় লিখবো, কোথায় ফাঁকা আছে রে? এই যে দেখো, প্রোটিন যদি লিখি, প্রোটিন বড় করে লিখি, হ্যাঁ, প্রোটিন, এই নামের শেষে কি আছে রে? ইন আছে। কোনো কিছু নামের শেষে যদি ইন থাকে সেটা একটা প্রোটিন। আমি মহসিন, আমি একটা প্রোটিন, কারণ নামের শেষে ইন আছে। হ্যাঁ, নামের শেষে ইন থাকলে সেটা হবে কি? প্রোটিন হবে, ঠিক আছে? ওকে, মনে রাখবে এখন থেকে। এখন কেউ কি বলতে পারবা আমরা মানুষ, আমরা সর্বমোট কয় ধরনের খাবার খাই? কও দেখি,
দেখি একটু অ্যান্সার দেখি। আমরা মানুষ সর্বমোট কয় ধরনের খাবার খায় দেখি, একটু কও দেখি কেউ। এই চ্যাপ্টার থেকে সিকিউ সহজে অ্যান্সার করব। হ্যাঁ একদম, এসএসসি কোপাই দিতে পারবে, আমার কথা মনে পড়বে। দেখো যে দেখো এই তোমরা কি জানো আমরা মানুষ কয় ধরনের খাবার খাই? কেউ একটু বলো দেখিনি, পণ্ডিত মহাশয়গণ। এই জি লিখে কি লাভ, বলো যে কয়টা, বলো যে হচ্ছে আমরা মানে কয় ধরনের খাবার খাই সেটা একটু বলো, যে আমরা টোটাল কয় ধরনের খাবার খাই দেখি কে পারো। আচ্ছা আমরা টোটাল হচ্ছে কয় ধরনের খাবার খাই দেখো, 9 ধরনের খাবার খাই। কয় ধরনের? 9 ধরনের খাবার খাই। আমি আরো একটা পেজ নিব সুন্দর করে বোঝানোর জন্য, আরো একটা পেজ নেই। আমরা 9 ধরনের খাবার খাই, আমরা 9 ধরনের খাবার খাই। 9 ধরনের খাবার, 9 ধরনের খাবার কি কি জানো? 9 ধরনের খাদ্য, 9 ধরনের খাদ্য আমরা গ্রহণ করি, ঠিক আছে? ওই যে পিৎজা খাও, পাস্তা খাও, আর হচ্ছে বার্গার খাও, যাই খাও না কেন আমরা মূলত 9 ধরনের খাবার খাই। কি কি? এইটা হচ্ছে সিপিএল, এই যে সিপিএল, আর হচ্ছে ভিটামিন, ভিটামিন, তারপরে হচ্ছে কি খনিজ, খনিজ, আর হচ্ছে কি পানি, পানি। তো এই 6 ধরনের খাবার আমরা খাই। তো সিপিএল মানে হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন, আর হচ্ছে লিপিড। সিপিএল মানে আবার এটা ধরিও না যে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ, যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয় বিপিএল। সো সিপিএল দিয়ে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগ না, সিপিএল দিয়ে হচ্ছে কি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে কি লিপিড, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এখন তোমরা কি কেউ বলতে পারবা যে কার্বোহাইড্রেট খাইলে শরীরে কি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট খাইলে মানে ভাত খাইলে বা রুটি খাইলে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করলে তোমার শরীরে কি উপকার হয়? কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি গ্রহণ করো তাহলে শরীরে কিন্তু শক্তি উৎপন্ন হয়। কি হয় বলো? শক্তি উৎপন্ন হয়। কি হয়? শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? প্রোটিন জাতীয় খাদ্য যদি গ্রহণ করো তাহলে প্রোটিন খাদ্য খাইলে কি হয়? দেহ গঠনে কাজ করে। কি করে বলো? দেহ গঠনে কাজ করে। প্রোটিন কি করে? দেহ গঠনে কাজ করে। আর লিপিড কি করে? দেহে তাপ উৎপন্ন করে, দেহে দেহে তাপ উৎপন্ন করে। লিপিড কি করে বলো? দেহে তাপ উৎপন্ন করে, দেহে তাপ উৎপন্ন করে। লিপিড কি করে? দেহে তাপ উৎপন্ন করে। অর্থাৎ প্রোটিন যেহেতু দেহ গঠনে কাজ করে, আমরা আগেই বলছি কোনো কিছুর নামের শেষে যদি ইন থাকে সেটা হবে প্রোটিন। দেখছো কোথা থেকে লজিক নিয়ে আসতেছি? এমনি এমনি না, বইয়ে লেখা আছে স্পঞ্জিন একটা প্রোটিন, এমনি না, ব্যাখ্যা আছে সবকিছুর, ঠিক আছে? তাহলে স্পঞ্জিন নামক প্রোটিন থাকে যেটা পরিফেরার দেহ গঠনে কাজ করে। স্পঞ্জিন নামক প্রোটিন থাকে যেটা পরিফেরার দেহ গঠনে কাজ করে, ঠিক আছে? স্পঞ্জিন নামক প্রোটিন কি করে বলো? পরিফেরার দেহ গঠনে কাজ করে। তাহলে এই যে এইচএসসি 24 বাবারা কি লিখবা? স্পঞ্জিন নামক প্রোটিন। আরো একটা বৈশিষ্ট্য 7 নাম্বার, স্পঞ্জিন নামক প্রোটিন যেটা পরিফেরার দেহ গঠনে কাজ করে। এখন দেখো স্পঞ্জশীল, এ ভাই স্পঞ্জশীল মানে কি অর্থ শুধু মুখস্থ করছো? মুখস্থ করার দরকার নেই, এর অর্থ বুঝতে হবে। চলো অর্থ বুঝাই, ঠিক আছে? স্পঞ্জশীল শব্দটাকে যদি ভাঙায় দুইটা ওয়ার্ড পাবো। কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। একটা হচ্ছে স্পঞ্জ আর একটা হচ্ছে কি সিল। স্পঞ্জশীল শব্দটাকে ভাঙলে দুইটা ওয়ার্ড পাবো, স্পঞ্জ আর সিল। আরে ভাই স্পঞ্জ মানে কি? স্পঞ্জ মানে পরিফেরার দেহটাকেই বুঝাচ্ছে। স্পঞ্জ মানে কি বুঝাচ্ছে? পরিফেরার দেহটাকে বুঝাচ্ছে। আর সিল যখন সিলম পড়াইছিলাম, সিল মানে বোঝাইছিলাম কি? গহ্বর। অর্থাৎ সিল মানে হচ্ছে কি থাকবে? সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে কি বলো? সিল মানে হচ্ছে কি? গহ্বর। অর্থাৎ মনে রাখবো পরিফেরায় স্পঞ্জশীল নামক দেহ গহ্বর থাকে বা পরিপাক সংবহন গহ্বর থাকে, ঠিক আছে? তাহলে পরিফেরা কি পরের বৈশিষ্ট্য কি লিখবা? স্পঞ্জশীল নামক দেহ গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর থাকে। এই বাচ্চারা বুঝতেছো কিনা বলো? ঠিক আছে, দেখো সব কিছু ভেঙে ভেঙে পড়া যায় ভাই। একটা কথা বলি ভাই, সব কিছু ভেঙে ভেঙে সুন্দর করে এরকম কাটসাট করে পড়া যায়, ঠিক আছে? সব কিছু এরকম ভেঙে ভেঙে কিন্তু পড়া যায়, ঠিক আছে? তাহলে স্পঞ্জশীল কিভাবে বললাম যে যে কই সেটা ভাঙাইছি কই, দেখো এই যে স্পঞ্জ মানে পরিফেরার দেহটাকে বোঝাচ্ছে আর সিল মানে বোঝায় গহ্বর। তাহলে কি বলে রাখতে পারো? যে পরিফেরায় স্পঞ্জশীল নামক দেহ গহ্বর থাকে। অ্যান্ড লাস্ট আরেকটা জিনিস আছে, দেখো স্পিকিউল, এটাকেও ভাঙাবো। ভাঙাইছি যখন সব কিছু ভেঙে ভেঙে দেখাবো। দেখো খেয়াল করো, তাহলে এটা একটু মুছে দেই, মুছে এখানে লিখি। দেখো স্পিকিউল, যেটা স্পিকিউলটা পড়ে আজকের ক্লাস শেষ করব। সবাই একটু থাকবা। আর কে কে শেয়ার দিছো এটা দেখি। তারপর হচ্ছে ওহ এখনো ক্লাসে উপস্থিতি, জোস, ঠিক আছে? ওকে সুন্দর, গুড। দেখো স্পিকিউল এইভাবে ক্লাসে থাকবা, তাহলে প্রত্যেক দিন ক্লাস পাবা। স্পিকিউল
স্পিকিউল। এই স্পিকিউল শব্দটাকে যদি ভাঙাই তাহলে দুইটা ওয়ার্ড পাই, কি কি জানো? একটা হচ্ছে স্পাইক, স্পাইক, আর একটা হচ্ছে কি জানো? ইউল। স্পাইক আর একটা হচ্ছে কি? ইউল। স্পাইক মানে বোঝা হচ্ছে, স্পাইক মানে বোঝানো হয় যে ছেলেরা মাথায় স্পাইক দেয়, মানে চুল খাড়া করে দেয়, কাটার মতো করে দেয়, তাহলে স্পাইক বলতে বোঝা হচ্ছে কাটা বা খাড়া। স্পাইক বলতে বোঝায় কাটা বা খাড়া। ইউল বলতে বোঝায় হচ্ছে ক্ষুদ্র। তোমরা কি জানো আজকে সকালে আমি সারাদিন কুমিল্লাতে পড়াইছি, কুমিল্লা থেকে নামাজ পড়ে তারপরে ঢাকাতে আসছি, এসে একটু আগে আরেকটা লাইভে ছিলাম, আবার তোমাদেরকে এখন পড়াচ্ছি, তারপরে এখন এখান থেকে বাসা যাবো। ঠিক আছে? জীবনে হার্ডওয়ার্ক না করলে ভাই কিচ্ছু পারবে না, অনেক কষ্ট করতে হয়, মানে সৎ পথে ইনকাম করা ভাই সবসময় কষ্ট। ঠিক আছে? এটা জিনিসটা মাথায় রাখবা। তুমি যদি হার্ডওয়ার্ক না করো, কষ্ট না করো, ভালো করে এখন না পড়ো, তাহলে জীবনেও ভালো কিছু করতে পারবে না। ভালো করে পড়তে হবে। তোমার অন্য ফ্রেন্ড থেকে ভালো থাকতে গেলে তোমাকে অবশ্যই অনেক কষ্ট করতে হবে, নাহলে জীবনেও ভালো থাকবে না। কষ্ট করো যে অন্যজন হয়তো ফোনে এখন রিলস দেখতেছে, অন্য ভিডিও দেখতেছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, গান শুনতেছে, প্রেমিকের সাথে কথা বলতেছে, আয় বাবু, হ্যালো বাবু, সোনা, ময়না, কি করতেছো পাখি, খাইছো, এইসব করার থেকে তুমি এই যে ক্লাস করতেছো এইটাই তোমার কাজে দিবে। ঠিক আছে? কষ্ট না করলে ভাই কেষ্ট মিলবে না, এটা সোজা কথা। তাহলে দেখো স্পিকিউল কি? স্পাইক মানে হচ্ছে কাটা বোঝায়, ইউল বলতে বোঝায় ক্ষুদ্র, ক্ষুদ্র। তাহলে স্পিকিউল নামে তাহলে আরেকটা বৈশিষ্ট্য তুমি লিখতে পারো কি? পরিফেরায় স্পিকিউল নামক ক্ষুদ্র কাটা থাকে। কোনো কিছুর নামের শেষে ইউল পাইলে সেটা বোঝাবে ক্ষুদ্র। ভেইন মানে কি জানো? ভেইন জানো অবশ্যই, ভেইন মানে শিরা। তাহলে যদি বলি ভেনিউল মানে ক্ষুদ্র শিরা। আর্টারি মানে কি? ধমনী। তাহলে যদি বলি আর্টারিওল মানে ক্ষুদ্র ধমনিকা। হ্যাঁ, আমার নাম মহসিন, যদি বলি মহসিন ইউল, মহসিন ইউল মানে ক্ষুদ্র মহসিন। মিশু, মিশু নাম, মিশু ইউল মানে ক্ষুদ্র মিশু। আর কারণ নাম থাকলে পড়ি। ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার, বুঝছো? এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো হচ্ছে তোমাকে বুঝতে হবে। এই যে ওয়ার্ড মিনিং যখন জেনে যাবা, তখন এই পড়ার যে গুরুত্বটা তুমি পাবা, এটা কিভাবে বুঝাবো তোমাকে, কিভাবে বুঝাবো। ঠিক আছে? তাহলে দেখো এখন এখানে 9টা বৈশিষ্ট্য, ওই এইচএসসি পাবলিক 9টা বৈশিষ্ট্য অলরেডি পাচ্ছ। আরো কি কি বৈশিষ্ট্য ওই যে পড়াইছি। পরিফেরার কোষীয় মাত্রা, পরিফেরা কোন মাত্রা প্রাণী? কোষীয় মাত্রা প্রাণী। তার মানে 10 নাম্বার পয়েন্টে তুমি ওইটা লিখতে পারবা। ঠিক আছে? 11 নম্বরে লিখতে পারবা কি? 11 নাম্বার পয়েন্টে কি লিখতে পারবা? 11 নাম্বার পয়েন্টে লিখতে পারবা পরিফেরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা প্রাণী। তারপর বলতে পারবা পরিফেরা অ্যাসিলোমেট ধর্ম প্রদর্শন করে। তারপর বলতে পারবা পরিফেরার নটোকট নেই, পরিফেরার আবরণ নেই। ওই আগের বৈশিষ্ট্যগুলো থেকে যেই সব পড়াইছি, পড়নি, পালাওনি, মলায়নি আর একাই করো। ঠিক আছে? আশা করি সবাই অনেক ভালো বুঝতে পারছো কিনা একটু বলো। সবার সাথে একটু 2-4 মিনিট কথা বলবো, বলে আমি আবার এখন হচ্ছে বাসায় যাব। ঠিক আছে? সবার সাথে 2-4 মিনিট কথা বলে ক্লাস শেষ করে আমি আবার বাসায় যাব। ঠিক আছে? ওকে, বলো দেখি, শুনি কি অবস্থা সবার, বলো কি অবস্থা, ক্লাস কেমন লাগছে? এইভাবে ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে আমি আমাদের যে কোর্সগুলোতে আছে সেই কোর্সগুলোতে পড়াবো। যারা তোমরা এখানে ভর্তি হয়েছো এবং ডিসিশন নিছো আই এডুকেশনে থাকবা, সেরা কিছু তোমাদের জন্য আমি উপহার দিব। সব কিছু, কোনো ধরনের কোনো সমস্যা, এই সায়েন্সের কোর্সটা আমি কোঅর্ডিনেট করতেছি। কারোর কোনো ধরনের কোনো সমস্যা থাকলে, কোথাও কোনো কমতি থাকলে, হ্যাঁ অবশ্যই তোমরা আমাকে বলবা। হ্যাঁ অবশ্যই আমাকে বলবা, আমি কিন্তু এগুলোর সব সলভ করে দিব। সব ধরনের যা লাগবে আমাকে বলবা। ঠিক আছে? চৈতি ইসলাম বলছে ভালো, আয়েশা মনি বলছে ভালো। গুড গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগলে ভালো, বুঝলে ভালো। ঠিক আছে? আমি চাই তোমরা সব কিছু বুঝো। ঠিক আছে? তোমরা সব কিছু বুঝো। তোমরা বোঝার জন্যই তো এইগুলো কাজ, যত কষ্ট যা কিছু করি সব কিছু তোমাদের জন্য। ঠিক আছে? সব কিছু তোমাদের জন্যই। ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই প্রত্যেকদিন হচ্ছে ক্লাস করবা, প্রত্যেকদিন ক্লাস করবা। আমাদের সব ক্লাসগুলো হচ্ছে তোমাদের অনেক অনেক কাজে দিবে। ঠিক আছে? অনেক অনেক কাজে দিবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে মূল বক্তব্য থাকবে তোমাদের জন্য। ঠিক আছে? ওকে, এখন তোমাদের সাথে একটু গল্প করি, চলো দেখি কি অবস্থা। গল্প আর করবো কই, বাসায় যাইতে হবে না? ও, আজকের ক্লাসে কারোর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে বলো। হাসবো, খেলবো, কথা বলবো। হ্যাঁ, একটানা শুধু পড়বো এমন না, মজাও করব, প্যারা নাই। হ্যাঁ চলতেছে। অনলাইন অফলাইন সর্বখানে পাবে আমাকে, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো মিশু ভাইকে। ঠিক আছে? বুঝছো? কি অনলাইন কি অফলাইন, সব জায়গায় আছি। ছুটতে হবে, শুধু ছুটতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে? ভালো করে পড়াশোনা করতে হবে, সবকিছু ভালো হবে। হ্যাঁ, টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় ঘুরতে হবে। ঠিক আছে?
ওকে, বাসায় যাইতে হবে তো, তাই না? ওকে, শেষ করতে হবে। ওকে, যারা যারা শেয়ার করছে আবার দেখো, কুমিল্লা কই পড়ান? কুমিল্লা কেন, সারা বাংলাদেশ পড়াই। কুমিল্লা, রংপুর, রাজশাহী, চিটাগাং, ঢাকা। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো, অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো। হ্যাঁ, ভাই পেইড বেসের ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ অবশ্যই, শুধু বায়োলজি না, কেমিস্ট্রি ক্লাসও আমি নিব, ঠিক আছে? যাতে অন্য কোনো কমপ্লেন না শোনা লাগে যে কোনো ক্লাসে সমস্যা কিনা। সবার প্রতি আমি, ঠিক আছে? ওকে, এইভাবে পড়ালে হবে তো? বলো, এভাবে পড়ালে হবে? ধরে ধরে একদম পুরো বেসিক থেকে পড়াবো, ধরে নিব তোমরা কিছুই পারো না। নেক্সট ক্লাস তো কাবে আছে? সুমায়া ফাতেহা গরিপুর, তুমি এখানে ভাইয়া একটা করা মোটিভেশন দেন প্লিজ। তুমি কি করা মোটিভেশন দিও? তুমি কি বলো? তুমি সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার সেটা বলো আগে। ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার সেটা কও। এই ওই যে জেসন ওভি, এইভাবে পড়ান। জি, এইভাবে পড়াবো, একদম ধৈর্য ধরে ক্লাসে থাকবা, বেস্ট কিছু পাবা, ঠিক আছে? ধৈর্য ধরে ক্লাসে থাকবা। আমি ভাই বেশিক্ষণ নিব না, আমি যতক্ষণ পড়াবো ভাই, আমরা যাই পড়াই না কেন অতক্ষণ তুমি ক্লাসে থাকো। না বুঝলে আবার বলো, আমাকে মেসেজ করো, আমাদেরকে জানাও, জ্বালাও আমাদেরকে, আমি চাই জ্বালাও, ঠিক আছে? কেন জ্বালাবা? কারণ জ্বালায় যদি তুমি একটা ভালো ভার্সিটি পাও, ভালো কিছু করতে পারো, এটা আমার সার্থকতা, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, বুঝছো? ফিজিক্স অ্যান্ড ম্যাথ স্যার আছে রে ভাই, ওরা বুয়েট থেকে খুব ভালো পড়াবে ভাই। একটা মোটিভেশন দেন প্লিজ। এই তোমরা 23 না 24 সেটা বলো ভাই। মোটিভেশন তুমি আমাকে দেখো, আমাকে দেখে কি মনে হচ্ছে তুমি? আমি মানুষটা আগামীকাল লাইভ ক্লাস করছি, আগামীকাল সারাদিন পড়াইছি, পড়ায় গেছি কুমিল্লা যে সারাদিন পড়াইছি, পড়ায় আবার একটু আগে লাইভ করছি, তার আগে একটা টিউশনই করে আসছি, আবার এই যে পড়াচ্ছি, এখন যাব বাসায়। ফ্যামিলি বাসার গেট অলরেডি 10টায় বন্ধ হয়ে যায়, আমি কল করে 11টা পর্যন্ত রাখছি যে দেরি হয়েছে এই জন্য, ঠিক আছে? বুঝছো? মানে এখন তো বুঝোই পরিস্থিতি রাস্তার, এই হচ্ছে অবস্থা। এখন আবার যাব রাতে, যে আমি নিজে ভাবতেছি যে এখন বিসিএস কোটা নাই, আমারও একটু পড়াশোনা করে ক্যাডার ট্যাডার হওয়া উচিত। সো আমি আবার নিজে বাসা যেয়ে পড়বো। কীভাবে পড়বো? আমাকে পড়তে হবে, আমাকে ভালো কিছু করতে হবে, আমাকে দেখাতে হবে, জীবনে কিছু করে দেখাতে হবে, এই জিনিসটা তোমার মধ্যে রাখতে হবে। আর সব থেকে বড় মোটিভেশন মনে করি আমি তোমার ফ্যামিলি। কেন জানো? কারণ হচ্ছে তুমি তোমার ফ্যামিলির দিকে তাকাও, তোমার বাবা কিভাবে তোমাকে টাকা দিচ্ছে, তোমার মা কিভাবে তোমাকে তোমার ভরণ পোষণ দিচ্ছে, তোমার খাওয়া দিচ্ছে, তোমার থাকা দিচ্ছে, কিভাবে করতেছে, তাদের কথাটা একটু চিন্তা করো। যে তোমার বাবা কি করে সেটা চিন্তা করো, যে কিভাবে নিয়ে আসতেছে। হালালভাবে নিয়ে আসলে অবশ্যই অনেক কষ্ট করে টাকাটা নিয়ে আসে, তাহলে এই টাকাটা নিয়ে তোমাকে দিচ্ছে, কেন দিচ্ছে? তার কি স্বার্থ? তোমার টাকা খাবে সে? বড় হয়ে তুমি তারে খাওয়াবা সেই আশায় দিচ্ছে? সে চাই তুমি একটা মানুষের মতো মানুষ হও, তুমি একটা ভালো জায়গায় চান্স পাও, চান্স পেয়ে তুমি তাদের মুখটাকে একটু উজ্জ্বল করো, ঠিক আছে? তারা এইটাই চাই যে তুমি ভালো মানুষ হও, ভালো জায়গায় ভালো কিছু করো, ভালো পড়াশোনা করো। তারা যাতে বাইরে একটু বলতে পারে যে না, আমার ছেলে এটা করছে, আমি তার পিছনে এত কষ্ট করছি, এটা সার্থকতা। ভাই কারোর জন্য কোনো মোটিভেশন কোনো কিছুর দরকার নেই, নো মোটিভেশন। বাট বাবা মায়ের জন্য হইলে ওই 2-4টা চোখের জন্য তুমি পড়াশোনাটা করো। তোমার বাবা মায়ের কথাটা চিন্তা করো, যে তুমি চান্স পাইলে তারা কি পরিমাণ খুশি হবে, কিভাবে লাফাবে, কিভাবে মানুষকে মিষ্টি খাওয়াবে, কিভাবে পাড়া প্রতিবেশী তোমাকে ট্রিট করবে। তুমি হয়তো যারা সেকেন্ড টাইমে তারা জানো, যারা চান্স পেয়ে গেছে তাদের সাথে তোমার কত একটা দূরত্ব হয়ে গেছে, তারা কিভাবে কত রকম এক্সকিউজ দেখায়। সো ভাই জিনিসটা যারা অনেক উপরে যাবে, দেখবা যে একটা সময় তোমার খুব ক্লোজ ফ্রেন্ড তোমার কাছাকাছি থাকবে না। একটা কথা মনে রাখো ভাই, প্রেম করতে যেও না, কোনো ছকিনা জরিনা মর্জিনা আলেয়া যাই থাকুক না কেন, এইসব জিনিস থেকে দূরে থাকো ভাই। ভালোবাসা আসলে মানে অনেক বেশি ভালোবাসা আমি দেখছি ভাই জীবনে, অনেক ভালোবাসা, একজনকে প্রচণ্ড ভালোবাসে, তাকেই বিয়ে করবে, তাকেই সব করবে, তার জন্য সব করছে, দুনিয়ার সব ছাড়ছে, বাট সেই ছেলে বা সেই মেয়ে কিন্তু চলে যায় একটা সময়। সো কারোর প্রতি দেওয়ানা হয় না, কারোর প্রতি একদম নিজের সব কিছু উজাড় করে দিও না, নিজেকে শক্ত করো, নিজের ওপর আত্মনির্ভরশীলতা বাড়াও। কারোর প্রতি এইভাবে অনেক বেশি ভালোবাসা দেখাই অনেক সময় তার পিছনে নষ্ট করে না, নিজেকে যোগ্য করে তোলো, তোমার পিছনে অনেকেই ঘুরবে ভাই। নিজেকে ভালো করে তুলো, এইসব জিনিসপত্র বাদ দাও, এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। বাবা মায়ের কথা চিন্তা করে তুমি আজকে থেকে পড়াশোনায় বসো। আমি কথা দিচ্ছি ভাই, তুমি আজকে থেকে যদি পড়াশোনা করতে পারো এবং আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে পারো, তুমি চান্স না পাইলে ভাই আমার যা ইচ্ছা করো, যা খুশি করো,
বাট তুমি একটু সিরিয়াস হও ভাই, জীবন অনেক কঠিন ভাই। তুমি এখনো বাবার টাকায় খাচ্ছ, বাবার টাকায় চলতে, সেই জন্য বুঝতে পারছো না জীবনে ইনকাম করা কিন্তু অনেক কঠিন। অনেক টাকা ইনকাম করা যায়, বাট অনেক কষ্ট করতে হবে ভাই। এমনি এমনি কেউ টাকা পয়সা দিয়ে যায় না। টাকা তো ওইভাবে মানে সৎ পথে চলা অনেক কষ্ট, বিশ্বাস করো অনেক কষ্ট। সো একটাই রিকোয়েস্ট থাকবে ভাই, এই ইন্টারমিডিয়েট লেভেলটা যেভাবে হোক ভালো করে কাটাও। কারণ এসএসসি এবং এইচএসসি এই দুইটা রেজাল্টের পরে ভার্সিটি যাবা বা কোন মেডিকেলে পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়বা, এইটাই কিন্তু তোমার পরে আইডেন্টিটি। ঠিক আছে, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলো, নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে চাও, ভাগ্য দরকার, বাবা মায়ের কাছে দোয়াটা চাও। বাবা মায়ের দোয়া অনেক বড় ভাই, অনেক বড় ভাই। আমি জীবনে একটা সময় গল্প বলবো, আমি জীবনে একটা সময় আমি গলায় দড়ি দিতে গেছিলাম, ঠিক আছে। সো সেই মানুষ আমি তোমাদের সামনে আসছি এবং তোমরা আমাকে বলতেছো মোটিভেশন দিতে। অনেক কিছু বলবো, আজকে সময় নাই, আর কিছু বলতেছি না, অন্য নেক্সট দিন ইনশাল্লাহ অনেক মোটিভেশন অনেক কিছু বলবো। সো আশা করি নিজেকে শক্ত করো, নিজে ভালোভাবে পড়াশুনো করো, অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে, ঠিক আছে। আর আমি তোমাদের পিছনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য যা লাগবে ভাই তুমি আমাকে বইলো। আমি তো এখানে মেসেজ করছি, আমি মিশু মেসেজ করছি, মহসিন মিশু, আমাকে যেভাবে যে দরকার তুমি আমাকে বলবা। আমি সব ধরনের সহযোগিতা করার জন্য আমি আছি। আমি চাই, হ্যাঁ আমি চাই বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যা থাকবে সবাই যেন আমার স্টুডেন্ট হয়। অনেক ভালো ভালো জায়গায় আমি স্টুডেন্টকে পাঠিয়েছি, অনেকে অনেক দিন ভুলে যায়, বাট ভালো লাগে জানো। আমি একদিন রংপুরে গেছি, রাস্তায় যে ঘুরতেছি, মানে পড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় একটু পড়াতে যাচ্ছি, এক কোচিং থেকে, মানে দুইটা কোচিংয়ের ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চের দিকে যাচ্ছি। তো রাস্তায় অটোতে উঠছি, অটোতে উঠে একটা মেয়ে বসছে, আমার দিকে তাকাচ্ছে, ও আমার দিকে তাকাচ্ছে, আমিও ওর দিকে তাকাচ্ছি, ঠিক আছে। আমি মনে হচ্ছে চেনা চেনা, কি ও কি রংপুরের স্টুডেন্ট মনে হচ্ছে না। ও হঠাৎ করে বললো যে ভাইয়া আপনি মিশু ভাইয়া না? বলছে হ্যাঁ, তোমাকেও চেনা চেনা। বলছে ভাইয়া আপনি আপনার গাজীপুরে ক্লাস করছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে ব্যাপার, কই গাজীপুর কোথায় যেয়ে দেখা হয়েছে, এইভাবে রাস্তায় এইটা ভালো লাগে। সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকো, একটু ইসলামিক পথে থাকো, নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে চাও, কোরআন পড়ো, অনেক ভালো হবে। নামাজ পড়ার পরে 20-30 মিনিট পড়ো, ওই পড়াটা সব থেকে বেশি ইফেক্টিভ হবে, বিশ্বাস করো। তাহাজ্জুদ পড়ো, তুমি প্রত্যেকটা নামাজের পরে 30 মিনিট করে পড়ো না, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে যদি 30 মিনিট করে পড়ো, 150 মিনিট, ঠিক আছে। তার মানে কতক্ষণ দেখো, 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিট এত বেশি ইফেক্টিভ হবে তোমার জীবনে, যেটা 4-5 ঘন্টা পড়ার থেকে বেশি হবে, বিশ্বাস করো, আমাকে ট্রাস্ট করো। এই কাজটা করো এবং দ্রুত রাতে ঘুমানোর চেষ্টা করো ভাই, দ্রুত রাতে ঘুমানোর চেষ্টা করো এবং খুব সকাল সকাল ওঠার চেষ্টা করো, নামাজটা পড়ো, একটু প্রকৃতিটা দেখো, বিশ্বাস করো পৃথিবীটা অনেক ভালো লাগবে, ঠিক আছে। ঘুমায় কাটাই দিও না এইভাবে। তো সবার প্রতি অনেক ভালোবাসা থাকলো, অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমার জন্য সবাই দোয়া করবা যেন জীবনে ভালো মানুষ হতে পারে, ভালো মানুষ গড়তে পারি, তোমাদের সাথে মানে তোমাদের যাতে সেবা দিয়ে সারা জীবন পাশে থাকতে পারি, সবসময় অন্য কিছু চিন্তা করে তোমাদের জন্য সেবা দিতে পারি, এটাই আমার তোমাদের কাছে কাম্য থাকলো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকো, সবাই অনেক ভালো থাকো, ঠিক আছে। কারোর কোনো কোশ্চেন নেই আশা করি। আরে ভাই সেকেন্ড টাইম দিবা, সেকেন্ড টাইমে তুমি চান্স পাবাই, তোমার একদম অলিগলি সব কিছু চেনা, তোমার জন্য এই পরীক্ষাটা সব থেকে বেশি সুযোগ। সেকেন্ড টাইমে সব থেকে বেশি স্টুডেন্ট চান্স পায়, বুঝছো। সেকেন্ড টাইমে তুমি চান্স পাচ্ছ, তুমি একদম দৃঢ় প্রতিজ্ঞ হও কোন ভার্সিটিতে তুমি পরীক্ষা দিবা। আমার কিছু ভিডিও দেওয়া আছে এডুকেশন পেজে, ওইগুলো খেয়াল করো। সেই ভার্সিটি রিলেটেড একটা কোশ্চেন ব্যাংক কিনো, সেই কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করো। কোথায় বাদবা আমাকে জানাবা। হ্যাঁ, নিজেকে বাইরে থেকে যত মানুষ যা কিছু বলুক, গালাক যা কিছু বলুক, তুমি কোনো কিছুর পাত্তা দাও না, পাত্তা দিবা না। এই সময়টুকু তুমি কাজে লাগাও, পরে তুমি উত্তর দিবা, ঠিক আছে। এই সময়টুকু কাজে লাগাও, এইটাই বললাম, আর কিছু বলবো না, ঠিক আছে। আর কিছু বলবো না, তুমি তাদেরকে দেখাই দিবা, ঠিক আছে। তুমি তাদেরকে দেখাই দিবা যে ভাই আমি করে দেখাইছি, ঠিক আছে। আমার কথাটা মনে রাখো, মহসিন মিশুর এই কথাটা মনে রাখো, জীবনে কাজে দিবে, ঠিক আছে। আর ছেলেদেরকে বলি ভাই, এখন ওই সুন্দরী রমণীর পেছনে ঘুরিও না। সুন্দরী রমণী পেতে হলে দেখো একটা পড়াশোনার কোনো বিকল্প নেই, এটাই বলে দিলাম ছেলেদের জন্য, ঠিক আছে। হ্যাঁ, সো ভালো করে পড়াশুনো করো। সবার জন্য অনেক ভালোবাসা থাকলো। ওকে, দেখছো এই যে এখনো পর্যন্ত যে 70 জন মানুষ আমার এখানে আসো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে। অনেক ভালোবাসা। আজকের জন্য চলে গেলাম, মেসেজটা দিলাম লাস্ট, এটাই। তোমাদের থেকে যাইতে মন চাচ্ছে না, কিন্তু আমাকে আসলে দূরে যাইতে হবে, বুঝছো, একটু দূরে যাইতে হবে। সো সবাই অনেক ভালো থাকবো, এটাই দোয়া থাকলো।
ইনশাল্লাহ দেখা হবে আবারও ক্লাসে। গুড বাই, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকো। গুড বাই, গুড বাই।